আচ্ছা, সকলে ভালো করে বসে যাও একটু। আর দেখা যাচ্ছে তো সবাই? সবাই কেমন আছো একটু জিজ্ঞাসা করে দিই। যদিও এখন মধ্যাহ্নবেলা নয়, অপরাহ্নবেলা, দুপুর 12টার পর পেরিয়ে গেছে অপরাহ্নবেলা। যাই হোক, একবার মাত্র আমি করে গেছি এখানে যোগাসন। কেউ কেউ আমাকে চিনতে পারছো কি? আচ্ছা, যে কথাগুলো বলেছিলাম কিছু মনে আছে কি? এটাই স্বাভাবিক, মনের ধর্ম ভুলে যাওয়াটাই মনের একটা ধর্ম। তো আজকে আমরা যোগের এবং আয়ুর্বেদের এমন কিছু বিষয় শিখব যেগুলো আমাদের জীবনে কাজে লাগে। আচ্ছা, এই অনুষ্ঠানটা করার প্রয়োজন হলো কেন? কেন এইরকম একটা অনুষ্ঠান দুপুরবেলার পর খাওয়ার পর স্যার তোমাদের জন্য আয়োজন করেছেন কিসের জন্য? দেখো, বর্তমান দিনে আমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রায় অসুস্থ কাউকে না কাউকে হতেই হয়। এটা তোমাদের মধ্যে থেকে একজনকেও একটু হাত তোলো না যার বাড়িতে কেউ কোনো অসুস্থ নেই। একজন একটু কেউ হাত তোলো যার বাড়িতে কেউ অসুস্থ নেই। তার মানে সবার বাড়িতে কেউ না কেউ অসুস্থ, হয় মা, নইলে বাবা, নইলে কেউ। আসলে তুমি কেন গোটা ভারতবর্ষের কোনো বাড়ি থেকে কেউ এখন হাত তুলে বলতে পারবে না যে আমার বাড়িতে সবাই সুস্থ। সুতরাং আমাদের বাড়ির সবাই অসুস্থ। অনেকের বাবা মা হয়তো স্কুল কলেজে আসতে পারেনি, কিন্তু তোমাকে স্কুল কলেজে পাঠিয়ে কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, যেগুলো শিখে তুমি তোমার বাবা মাদেরকে সচেতন করবে। তো চলো, আজকে আমি এসেছি পাঁচতুলি হরিপদ গৌরীবালা কলেজের, আমার ডিপার্টমেন্ট হচ্ছে সংস্কৃত। তো আমি সংস্কৃত কালচারের সঙ্গে সঙ্গেই আমি আয়ুর্বেদ শাস্ত্রের উপর ডিপ্লোমা, MA এবং একজন যোগা ট্রেনার। তো সেই হিসাবেই শুধু তোমাদের দাস পলসা স্কুলে নয়, বিভিন্ন স্কুল কলেজে আমি যাচ্ছি এবং সেখানে ছাত্রছাত্রীদেরকে সচেতন করছি, স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করছি। এখন দেখো, সুস্থ থাকা মানে শুধু শারীরিক দিক থেকে সুস্থ থাকা নয়, কিন্তু সুস্থ থাকার মানে হলো শারীরিক এবং মানসিক দুদিক থেকে সুস্থ হওয়া। তোমরা জানো, রিসেন্ট RG করে যে ঘটনা ঘটে গেছে, সেটা একটা বিকৃত মানসিকতার পরিচয়। অর্থাৎ দেখতে তো সুস্থ মানুষের মতোই, কিন্তু মানসিকতা বিকৃত। তাই আজকে আমরা শরীর এবং মন দুটোকে কিভাবে সুস্থ রাখা যায় তাই আস্তে আস্তে শিখব। একটু ধৈর্য ধরে আমাকে একটুখানি সময় দেবে, আমি ধীরে ধীরে সেগুলো শিখবো যাতে আমরা সুস্থ থাকতে পারি। আজকের অনুষ্ঠানটা আমরা 3টে ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমত, যেগুলো খুব সাধারণ নিয়ম, এমন কিছু নিয়ম আছে যেগুলো আমরা সবাই জানি কিন্তু কেউ মানি না। তো সেইগুলো আমি একের পর এক আলোচনা করব। যেমন জল কিভাবে খেতে হয়। এখন বলবে স্যার এটা আবার কি বলার আছে, কল আছে খুলে জল খাবো। দেখো, রাস্তায় চলতে গেলে তার একটা ফর্মালিটি বা নিয়ম আছে। কীরকম? রাস্তার বাঁ দিক ঘেঁষে যেতে হয়, তুমি যদি সেটা না যাও তাহলে তোমার অ্যাক্সিডেন্ট হবে। সেরকম জল আমাদের জীবন সবাই জানি, কিন্তু তাকে যদি আমরা উল্টোপাল্টাভাবে ব্যবহার করি তাহলে সে আমাদের শত্রুতে পরিণত হবে। কিভাবে, সেটাই আমরা জানবো। খাওয়া দাওয়া কিভাবে করতে হয় সেটা আমরা শিখব। দিনচর্চা, আয়ুর্বেদ শাস্ত্র যদি আমরা অধ্যয়ন করি, অষ্টাঙ্গ হৃদয়ম, ভারতবর্ষের যে মুনি ঋষিরা যে সমস্ত গ্রন্থ লিখে গেছেন, সেখানে খুব একটা বড় চ্যাপ্টার আছে আমাদের দিনচর্যা। আমরা কিভাবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের লাইফস্টাইল কেমন হবে, আমাদের মুনি ঋষিরা রেখে গেছেন। স্কুল কলেজে এর কোনো শেখার কোনো ব্যবস্থা নেই, সেই জন্য আমরা এর সম্বন্ধে কোনো রকম সচেতন নয়। ভারতবর্ষে মুনি ঋষিরা আমাদের জন্য যে সম্পদ রেখে গেছেন তার আমরা 5%ও ইউটিলাইজ করি না, ব্যবহার করি না। যে জন্য আমাদের আজকে বাড়িতে বাড়িতে অসুস্থতা। শুধুমাত্র ওষুধ খেয়ে সুস্থ থাকা যাবে না, তাই যদি হতো তাহলে কাউকে আজ হসপিটালে যেতে হতো না। আমি তোমাদের সেই জন্য প্রথমে হাত তুলতে বললাম, তোমরা একজনও কিন্তু হাত তুলতে পারোনি যে আমাদের বাড়ির সবাই সুস্থ কিনা। এই প্রথম স্টেপে কিছু সাধারণ জিনিস আলোচনা করব। দ্বিতীয় স্টেপে আমি রোগ ওয়াইজ কিছু পশ্চার অর্থাৎ ব্যায়াম আমি তোমাদের দেখাবো। যদি সুগার হয় তাহলে সুগার কেন আমাদের হয়, এর জন্য কী আয়ুর্বেদিক ওষুধ আছে, এর জন্য কী পশ্চার আমাকে করতে হবে, ব্যায়াম করতে হবে। স্পন্ডালাইসিস যদি হয় আমাদের, এখন যখন হয়ে গেছে তখন তো আর কিছু করার নেই। যদি আমরা ঘরে আগুন লেগেছে তখন যদি জলের ব্যবস্থা করতে যাই তাহলে তো কিছু করার নেই।
তাহলে আমাকে আগে থেকে জলের ব্যবস্থা করে রাখতে হবে। সেই জন্য সুস্থ হতে গেলে আমাকে আগে থেকে তার ব্যবস্থা নিয়ে রাখতে হবে। যখন আমি অসুস্থ হব তখন আমি এগুলো করব বললে কিন্তু হবে না। সুতরাং এই সচেতনতার জন্যই আমাদের কোমরের সমস্যা হলে কি করব, আমাদের থাইরয়েডের সমস্যা কেন হয় হলে আমরা কি করব, আমাদের গ্যাসের সমস্যা কেন হয় আমরা হলে কি করব, এই হবে দ্বিতীয় পার্ট। আর তৃতীয় পার্টে তোমাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া হবে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমি আমার সাধ্যমতো সেগুলোকে চেষ্টা করব সলভ করার। তো চলো আমরা অনুষ্ঠানের মূল অংশে আমরা এবার ঢুকে যাই। প্রথম পার্টে আলোচনা করব যে আমাদের জল আমাদের কিভাবে আমরা পান করব। দেখো জল কিভাবে আমরা পান করব, আমি আগেই বললাম যে জল খাবার কল আছে খুলে খেয়ে নিলাম, এটাই তো স্যার আমরা জানি, আমাদেরকে তো কেউ শেখায়নি জল কীভাবে খেতে হবে। তো দেখো আয়ুর্বেদ শাস্ত্রের নিয়ম অনুসারে বলা হচ্ছে যে জল কিভাবে তোমাকে খেতে হবে, জল কিভাবে পান করতে হবে। অ্যাকচুয়ালি জলটাকে খাওয়া বলে না, যে জিনিসগুলো খাওয়ার জন্য দাঁতের প্রয়োজন হয় তাকে খাবার বলে, খাদ্য বলে। আর যেগুলো খাওয়ার জন্য দাঁতের প্রয়োজন হয় না তাকে পান করা বলে। যেমন জল পান করা, একে খাওয়া বলে না, জলটাকে খাওয়া বলে না, জলটাকে পান করা বলে। চলো, তো এই জল পান করার প্রথম নিয়মে বলছে যে খাবার পরপরই আমরা যেন কেউ জল পান না করি। আমি আবার রিপিট করছি, খাবার পরপরই আমরা যেন কেউ জল পান না করি। কেন স্যার, কি হবে খাবার পরপর যদি আমি জল খাই? জীবনে অ্যাসিডিটি, গ্যাস, অম্বল সারবে না। আবার বলছি, জীবনে তোমার যতই বড় ডাক্তারখানায় যাও, যাই ওষুধ খাবে খাও, তোমার রোগ সারবে না গ্যাসের। তাহলে কেন সারবে না স্যার? চলো আমরা একটুখানি জেনে নিই কেন আমাদের গ্যাস, অম্বল সারবে না যদি আমার খাবার পরপরই জল খাই। আয়ুর্বেদ শাস্ত্রে বলছে খাদ্যান্তে বিষম বাড়ি, বয়াকারসই বাড়ি মানে হচ্ছে জল। খাদ্যান্তে মানে খাদ্যযুক্ত অন্তে, খাবার শেষে আমরা যদি জল পান করি তাহলে সেই জলটাই বিষ হয়ে যায়। যে জলটা তোমার অমৃতের মতো কাজ করে সেই জলটা যদি তুমি খাবার পরপরই খাও তাহলে সেটা বিষ হয়ে যায়। কেন বিষ হয়ে যায়? যাই হোক, আমি আমার পৌষ্টিকতন্ত্রের ছবিটা আজকে আনতে পারিনি, আনতে পারলে খুব ভালো হতো, আমি দেখাতে পারতাম প্রত্যেকটা যে আমি যে খাবার খাচ্ছি খাবারটা প্রথমে কোথায় যাচ্ছে। দেখবে জীবন বিজ্ঞান বইয়ে ছবিতে স্পষ্ট দেওয়া আছে, দেখে নেবে। আমি আজকে দেখাতে পারছি না, সেই জন্য একটু দুঃখিত। আমরা যে খাবারটা খাচ্ছি তাই প্রথমে আমাদের পাচনতন্ত্রে গিয়ে উপস্থিত হয় খাবারটা, সেখানে থেকে আমাদের ক্ষুদ্রান্তে যায়, ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্তে যায়, বৃহদান্ত থেকে মলাশয়ে যায়। পুরো স্ট্রাকচার দেওয়া আছে। আমাদের শরীরের মধ্যে কিছু দামি দামি পার্টস আছে যেগুলো আর চেঞ্জ করা যায় না। মোবাইল খারাপ হলে তো তুমি চেঞ্জ করে নিতে পারবে, তো আমাদের শরীরের মধ্যে ঈশ্বর, আল্লাহ, খোদাগর কিছু আমাদের পার্টস দিয়েছে যেগুলোকে আমি চেঞ্জ করতে পারবো না। আর চেঞ্জ করলে, ন্যাচারাল জিনিস চেঞ্জ করলে সেই জিনিস বেশি দিন লাস্টিং হবেও না। তো আমাদের শরীরের মধ্যে কিডনি নামক দুটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। হার্ট অর্থাৎ হৃদয় নামে খুব গুরুত্বপূর্ণ, যার নামে তো গানই হয়ে গেছে, তোমায় হৃদবাজারে রাখবো ছেড়ে দেবো না, এমন একটা পার্টস যেটাকে নিয়ে গান হয়ে গেছে এই পার্টসটাকে নিয়ে। চোখ তো আছেই, ফুসফুস আছে, অগ্নাশয় আছে, প্যানক্রিয়াস যাকে ইংরাজিতে বলা হয়। তো এই সমস্ত দামি দামি পার্টসগুলো আছে, আমরা তো সেগুলোকে দেখতে পাচ্ছি না। কার কী কাজ আমরা আজকে ছোট ছোট মাধ্যমে জানবো। চলো, তুমি যখন খাবার খাচ্ছ তখন আমাদের গিয়ে পাচনতন্ত্রে যাচ্ছে, আর এর মধ্যে একটা অ্যাসিড আছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডটা খাবারটাকে পচাতে অর্থাৎ হজম করতে সাহায্য করে। এখন তুমি এই অবস্থাতেই জল খেয়ে নিচ্ছ, তাহলে কি হবে? পাচন ঢিলে হয়ে যাবে, স্লো হয়ে যাবে। তার ফলে কি উৎপন্ন হবে? তোমার পেটের মধ্যে গ্যাস, অ্যাসিডিটি। সেই জন্য খাবার পরপরই তুমি জল খাবে না, তোমরা জল পান করবে না। তাহলে কখন স্যার জল পান করবো? কতটা জল পান করবো? সারা দিনে কতটা জল পান আমাকে করতে হবে? তাহলে হয় খাবার 40 মিনিট আগে অল্প একটু জল পান করে নাও, আর খাবার অন্তত 40 মিনিট পর
তুমি জল খাও, কারণ তখন হজম ক্রিয়া মোটামুটি 1 ঘন্টা আমাদের পেটের মধ্যে চলে। যেমনভাবে তোমার মা রান্না করে দেখবে, চাল দেওয়া মাত্রই কিন্তু ভাত হয় না, প্রসেসিং চলতে থাকে, আমাদের পেটের মধ্যেও ওই ধরনের প্রসেসিং চলতে থাকে। তো ধরো রান্না হচ্ছে, পায়েস রান্না হচ্ছে, পায়েসটা যখন সিদ্ধ হচ্ছে আকায়, আর তখন তুমি জল ঢেলে দিলে, তাহলে কি পায়েসটা ঠিকঠাক হবে? ভাত তরকারি কি ঠিকঠাক হবে? হবে না। ঠিক একই রকম আমাদের পেটের মধ্যেও একই সিস্টেম। তাই কার কার গ্যাসের সমস্যা আছে একটুখানি জেনে নিই। তোমাদের কার কার গ্যাসের সমস্যা আছে? কারো কোনো গ্যাসের সমস্যা নেই? কেউ কেউ লজ্জায় হাতও তুলছে না, দেখছে যদি হাত তুলি কি বলবে কে জানে। লজ্জার কোনো কারণ নেই। রোগ থাকলে সেই রোগের সলিউশন বের করে নাও। হয়তো তোমার নেই, কিন্তু তোমার বাড়িতে কারো আছে। তাহলে প্রথম জল পান করার নিয়ম, খাবার পর পর জল পান করবে না। দ্বিতীয় নিয়ম হচ্ছে ঢক ঢক করে জল পান করবে না। দ্বিতীয় নিয়ম কি বললাম? ঢক ঢক করে জল পান করবে না। তাহলে কিভাবে জল পান করব? সব থেকে ভালো হয় গ্লাসে করে নিয়ে চুমুক দিয়ে দিয়ে জল পান করা। তাতে কি হবে? আমাদের মুখের মধ্যে অ্যালকালাইন আছে, আমাদের মুখের মধ্যে যে লালা আছে, এই লালাটা হজম করতে সাহায্য করে। জলের সঙ্গে লালা মিশে যদি পেটের মধ্যে যায়, সেই জল আমাদের শরীরের পক্ষে উপকারী হয়। সেই জন্য এখন তুমি বলবে তাহলে স্যার বাইরে যখন যাব ব্যাগে করে জল নিয়ে যাব, তাহলে স্যার কী করব আমি? গ্লাস কোথায় পাবো? তাহলে অসুবিধাগুলো আমাদেরকে মেনে নিতে হবে। অন্তত তুমি যতক্ষণ বাড়িতে আছো চেয়ারে বসে জল পান করবে, তাড়াহুড়ো করে জল পান করবে না। তৃতীয়ত হচ্ছে দাঁড়িয়ে জল পান করবে না, নইলে তোমার হাঁটুর ব্যথা কোনোদিন সারবে না। জল পান করা তৃতীয় নিয়ম। দাঁড়িয়ে জল পান করবে না, নইলে সারা জীবন জয়েন্ট পেন অর্থাৎ হাঁটুর ব্যথা সারবে না। সেই জন্য জল পান করার সময় বসে জল পান করবে। এখন বসার সিস্টেমটা, গায়ে কিভাবে দোয়ায় জানো তো সবাই? গায়ে কিভাবে দোয়ায়? ঠিক এইভাবে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। এইভাবে জল পান করলে সব থেকে ভালো হয়। এখন তোমরা হাসছো, বুঝতে পারছো না। যখন সমস্যায় পড়বে, অনেকেই শুনছে বুঝতে পারছে, যাদের বয়স 40, 50, 60 চলে গেছে, তোমাদের তো অল্প বয়স, তোমাদেরকে সচেতন করার জন্য আসা, যাতে তোমরা এগুলো না করো। তো তোমাদের অনেকেরই শুনে হয়তো এখন হাসি পাবে, হাসিটা চলে যাবে আর কিছু দিনের মধ্যেই। তো চলো এইভাবে বসে জল পান করলে ভালো হয়। নইলে যদি এইভাবে তোমার বসতে অসুবিধা হয়, যদি জয়েন্ট পেন্টের সমস্যা থাকে, তাহলে এইভাবে বসে জল পান করো। পদ্মাসনে বসে জল পান করো, কোনো সমস্যা নেই। তো 3টে নিয়ম আমি তোমাদের বললাম জল পান করার। চতুর্থ নিয়ম, সকালে উঠেই খালি মুখেই ব্রাশ না করে জল পান করবে। আয়ুর্বেদ শাস্ত্রে কি বলছে একটু শুনে নাও। বলুন। ওই পদ্মাসনে যেটা, যে কেন এইভাবে জল পান করলে কি হবে আগে? আমরা যখন ডাইরেক্ট জলটা পান করছি, তখন ভালো করে ভেবে দেখুন, একদম ঘটিতে করে ঢক ঢক করে নিয়ে হয়তো জল পান করছি। এর মধ্যে বায়ু যদি আমাদের পেটের মধ্যে যায়, যদি আপনার শরীরের মধ্যে ডাইরেক্ট বায়ু ইনজেক্ট করা হয়, আপনি থাকতে পারবেন না যন্ত্রণা। জলের সঙ্গে বায়ু গেলে সেই বায়ু কিন্তু আমাদের যে জয়েন্ট পেন হয়, একে বাতের সমস্যা বলে। আমি বলবো বাত, পিত্ত, কফ সব বিশ্লেষণ করবো। জয়েন্ট সমস্যা যত আছে আমাদের, হাঁটুর সমস্যা হোক, কোমরের সমস্যা হোক, একে জয়েন্ট পেনের সমস্যা যত আছে, একে আয়ুর্বেদ শাস্ত্রে বাত বলা হয়। তো আপনি যদি দাঁড়িয়ে জল পান করেন, তাহলে বাতের সমস্যা হওয়ার সব থেকে সম্ভাবনা বেশি। সেই জন্য আমি অনুরোধ করব যে গ্লাসে করে চুমুক দিয়ে জল পান করলে সব থেকে ভালো হয়। অল্প অল্প করে নিয়ে চুমুক দিয়ে জল পান করবে। বোঝা গেছে ব্যাপারটা একটু? না, আমাদের আলোচনা চলবে, আপনি শুনুন, আরও অনেক কিছু আমরা আলোচনা করছি। চতুর্থ নিয়ম আমরা কি বললাম? যে সকালবেলায় উঠেই মুখ না ধুয়ে জল পান করব। আয়ুর্বেদ শাস্ত্রে কি বলছে একটু দেখে নিন। প্রাতে উত্থায় পিবেদ বারি, মধ্যান্তে পিবেদ তক্রম,
নিশান্তে পিবেত উষ্ণাং দুগ্ধম এতস্য যদি ক্রিয়াতে তবে বৈদেশ্য কিং প্রয়োজন। কি এর মানে স্যার কিছুই তো বুঝতে পারলাম না, চলো ধীরে ধীরে শোনায়। প্রাতে উত্থায় পিবেত ওয়ারি, উত্থায় মানে উঠে, প্রাত মানে হচ্ছে সকালবেলা, সকালবেলা উঠে প্রথম আয়ুর্বেদ শাস্ত্রে বলছে জল পান করবে। এবং এই মুখের লালাটা আমাদের সব থেকে উপকারী। এই যে মুখের লালা, সকালবেলার মুখের লালা সব থেকে আমাদের উপকারী। সেই জন্য একদম দাঁত মাজার আগে, মুখ ধোয়ার আগে জল পান করো। এবং তাম্রিক পাত্রে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হচ্ছে সব থেকে শুদ্ধ বর্তন হচ্ছে তামা। সেই জন্য যদি কারোর বাড়িতে তামার পাত্র না থাকে, একটা ফ্লাস্ক কিনে নেবে তামার। তুমি যে টাকাটা ডাক্তারখানায় দিতে যাবে তার পরিবর্তে যদি একটা তামার ফ্লাস্ক কিনে নাও এবং সকালবেলায় জল খাওয়া অভ্যাস করো, তোমার কোনো রকম গ্যাস অ্যাসিডিটি হবে না। এবং সকালবেলায় যখন অ্যালকালাইনযুক্ত জল আমাদের পেটের মধ্যে যাবে, পুরো পৌষ্টিকতন্ত্রটাকে পরিষ্কার করে দেবে। সেই জন্য সকালে উঠেই প্রথম হচ্ছে জল পান করার অভ্যাস করো। তাহলে দেখো এই ছোট্ট ছোট্ট জল পান করার কিছু নিয়ম আমি তোমাদের বললাম, এইগুলো যদি মেনে চলো তাহলে অবশ্যই তোমার গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এই জাতীয় সমস্যা হবে না। এবং কার কার কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, অর্থাৎ পায়খানা ঠিকঠাক হয় না, একে বলা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন একে ইংরাজিতে বলা হয়, ডাক্তারি ভাষায় বলা হয় কনস্টিপেশন, এর বাংলা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এবং কোলাইটিস অর্থাৎ অতিরিক্ত পায়খানা হওয়া, যাকে আমরা অম্বল হয়েছে বলি, একে ইংরাজি ভাষায় বলা হয় কোলাইটিস। তো জল যদি তুমি ঠিকঠাক পরিমাণে না খাও, প্রথম যে সমস্যাটা হবে কনস্টিপেশনের সমস্যায় ভুগবে, পায়খানা ঠিকঠাক হবে না। আর যদি আমাদের পায়খানা মল আমরা ঠিকভাবে পরিত্যাগ করতে না পারি, সব ধরনের রোগ ছড়াবে ওখান থেকে। পেটের ভিতরের কথা তো ছেড়ে দাও, বাইরে দেখো না, যদি আমাদের মল পড়ে থাকে সেখানে মাছি এসে বসবে, দুর্গন্ধ ছড়াবে, জায়গাটা নোংরা অপবিত্র করে দেবে। পেটের ভিতরেও যদি সেই মল জমে থাকে, তোমার অবস্থাটা কী হবে একবার ভেবে দেখো। সুতরাং এমন অনেক আছে যে দুদিন হয় যার কোনো বাথরুম ঠিকঠাক হয় না, এমন কেউ আছে যে দুদিন হয় আমার কোনো রকম কনস্টিপেশনের সমস্যার জন্য মল ত্যাগ ঠিকঠাক হয় না, এমন কেউ আছো এখানে? হয়তো তোমাদের সব ঠিকঠাক হচ্ছে, চলো যাই। কেউ হাসবে না, প্রথমত কথা হচ্ছে হাসবে না। তোমরা অনেকেই হাসছো, সেই জন্য অনেকেই বলতে লজ্জা পাচ্ছে। ও সাহস করে বলছে কিন্তু অনেকেই বলছো না তোমরা, সেই জন্য কেউ হাসবে না। একজন যখন তার সমস্যা নিয়ে কারো কাছে আসছে, তখন অন্যেরা হাসবে না। সেই সমস্যা তোমারও হতে পারে, তোমার বাড়ির কারো হতে পারে, সেই জন্য জেনে নেওয়া উচিত। বলো, দুদিন পায়খানা হয় না, না কদিন? এই যে কনস্টিপেশনের সমস্যায় ভুগছে, ওর এরপর যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ওর কোনো কাজে মন লাগবে না। তাই হয় নাকি? দেখো আমি পর পর বলে যাবো ওর সমস্যাগুলো, ওকে কিছু বলতে হবে না। বসো, তোমার নামটা কি জানো? পারমিতা বললো যে, পারমিতা বসো, পারমিতা বললো যে ও কনস্টিপেশনের সমস্যা আছে। কনস্টিপেশনের সমস্যা মানে আবার বলে দিচ্ছি, পায়খানা ক্লিয়ারলি না হওয়া। অনেকেই হয়তো লজ্জার জন্য বলছো না জানি, পারমিতা সাহস করে বলেছে, ওকে ধন্যবাদ জানাই। তো হয়তো তোমার বাড়িতে এই সমস্যায় কেউ ভুগছে, এই জন্য আমি বারবার রিকোয়েস্ট করব যে জল ঠিকঠাকভাবে পান করো। আজকের পর থেকেই স্বভাব চেঞ্জ করে নাও, কারণ একদিন করেই সেটা তোমার অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাস একদিন করেই সেটা তোমার চরিত্রে পরিণত হয়। আজ তুমি যেটা অভ্যাস করবে সেটাই তোমার কাল, সেটাই তোমার চরিত্র হয়ে দাঁড়াবে। আজ যদি তুমি কাউকে গালিগালাজ করতে আরম্ভ করো, এই পর এক সপ্তাহ, এক মাস ধরে ধরে ওটাই তোমার হ্যাবিট হয়ে যাবে, অভ্যাস, আর অভ্যাসটাই তোমার চরিত্র হয়ে দাঁড়াবে। সেই জন্য খারাপ গুণগুলোকে ত্যাগ করে নাও, যা খারাপ গুণ আছে আস্তে আস্তে ত্যাগ করে নাও। তাহলে আজ থেকে সবাই মুখ ধোয়ার আগে সকালেই জল পান করবে, মনে থাকবে সবার? তাহলে স্যার এবার কতটা জল পান করব আমি সারাদিনে? মিনিমাম 3 থেকে 4 লিটার জল পান করার কথা বলা হচ্ছে, মিনিমাম 3 থেকে 4 লিটার।
যারা স্কুল শিক্ষক শিক্ষিকা আছেন, আমি বলবো যে যখন আপনি স্কুলে আসছেন খাবার খেয়ে স্কুলে আসুন, তারপর জলটা খাবেন। খেয়েই বাড়িতে জল পান করবেন না। প্রথম দুদিন আপনার অসুবিধা হবে, হোক 2-4 দিন অসুবিধা হবে, হোক, আস্তে আস্তে সেটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। আর যখন সেটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে দেখবেন নিজে থেকে গ্যাস অম্বল সেরে যাচ্ছে। শুধু এই পদ্ধতির জোরে কয়েকশো মানুষকে আমি গ্যাস ঠিক করেছি, শুধু এই জল খাওয়ার পদ্ধতি চেঞ্জ করার জন্য। কারণ এগুলো জানা নেই আমাদের, সেই জন্য প্রথমে বললাম যেগুলো জানা নেই সেগুলো জেনে নেব। আর যদি তোমাদের কাছে কিছু জানা থাকে তাহলে আমাকে বলবে, তোমাদের কাছ থেকে আমিও জেনে নেব। কারণ কোনো জিনিস এই পৃথিবীতে কেউ এমন নেই যে সব জেনে চলে এসছে, হয় তাকেও আসতে হবে। বলো, শুনতে পেলাম। দেখো সকালে এটা অনেকেরই হয়, সকালে খালি পেটেই কতটা জল পান করার পর তোমার বমি বমি ভাব হয়? মানে সামান্য 1 ঢোক নিলে, 500 জল খেলে 500, তুমি এক কাজ করবে, 500 পান করবে না, অল্প অল্প পান করবে। প্রথমে ধরো আচ্ছা, গা বমি বমি। আর কারো এরকমের সমস্যা হয়? দেখো প্রথম এই সমস্যা অনেকেরই হবে। এখন যদি গা বমি বমি ভাব হয়, এখন দেখো আমাদের এই শরীর বাত পিত্ত কফ এই 3টে জিনিসের দ্বারা নির্মিত। আমি বলবো তোমাদের সে কথা। যদি তোমার মনে হচ্ছে গা বমি বমি করছে, প্রথম 2-1 দিন অল্প অল্প জল পান করো, বেশি জল পান করবে না। প্রথমে অল্প অল্প করে অভ্যাসটা তৈরি করো, অল্প অল্প করে অভ্যাসটা তৈরি করো। তোমার কি 1 ঢোক 2 ঢোক পান করলেও গা বমি বমি করে? আচ্ছা, সকালে জল কি পান করো না, এখন ছেড়ে দিয়েছো? একবারই ছেড়ে দিয়েছো? আচ্ছা, তুমি চেষ্টা করো যতটা পারলে, যতটা পারা যায়। প্রথমেই তুমি 500 জল পান করতে যেও না, আর 200 জল পান করো। দেখো ধীরে ধীরে সেটাকে বাড়াও, অভ্যাসটা নিজের মধ্যে গড়ে তোলো। তবে আমি বারবার বলছি, কেউ এই অভ্যাসটা ছেড়ে দিও না, নইলে কিন্তু সমস্যায় পড়বে। বারবার বলছি, তোমাদের বয়স এখন অল্প, এটা যদি তোমরা অভ্যাস না করো তাহলে কিন্তু সমস্যার মধ্যে গিয়ে পড়বে। এটাতে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আচ্ছা বলুন। তো সেটা আমি আপনাদের সঙ্গে এবং আমার ছেলে মেয়েদের সঙ্গে শেয়ার করব। দেখুন, যেটা বলছে যে সমস্যাটা সকালবেলা উঠে জল পান করলেও গা বমি দেয় বা পেটে ব্যথা করে অনেক সময়। এটা আমি দেখেছি আমার দীর্ঘ সময়ের অভ্যাস। সকালবেলা উঠে গ্লাসে 1 গ্লাস খালি জল, মানে খালি পেটে আমি জল পান করো, বড় গ্লাসে। হ্যাঁ। তো এইটা আমি আমার ছেলেকেও অভ্যাস করানোর চেষ্টা করি। এটা আমার দীর্ঘ সময়ের অভ্যাস। ও আমাকে ওই কথাটাই বলতো যেটা আমার মেয়েরা বলছে, ওটা যে একটু পেটে ব্যথা হয়, একটু গা বমি আসে, এরকম। তো আমি এটাকে অভ্যাস করেছি। আপনি যেটা দ্বিতীয়বার বললেন যে জল অল্প করে খেয়ে অভ্যাস করতে, ওই অভ্যাসটা অনেকটা ফলপ্রসূ হয়। আর একটা মানে 1 গ্লাস জল খেতে গেলে হয়তো এই সমস্যা হচ্ছে, ও যদি হাফ গ্লাস খায় এবং সচেতনভাবে ওকে 1 সপ্তাহের মধ্যে ওইটা বাড়াতে হবে। তারপরে 75%, তারপরে 100% একটা গ্লাসে জলটা হয়, কতটা যদি খায়, এই অভ্যাস করতে হবে। আর একটা পদ্ধতি তোমরা কাজে লাগাতে পারবা, দেখতে পারো, এটা শুধু জল খেলে অনেক সময় গা বমি বা পেট ব্যথা অনুভবটা হয়। ওর সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে দিলে ওটা, মধু ডাইলুট হয়ে গেলে ওটা মানে সোয়ালিংয়ে খুব সুবিধা হয়, সমস্যাটা হয় না। সমস্যাটা হয় না। তো সেইটা অ্যাপ্লাই করে তোমরা দেখতে পারো। আর আমি স্যার বললাম যে আপনি দেখতে পারেন 1 চামচ মধু মেশালে ওই সমস্যাটা অনেক সময় ওই গা বমি ভাবটা থাকে না। গা বমি ভাবটা থাকে। বা জলটা আসলে সকালবেলায় ঘুম থেকে উঠে নর্মালি 1 গ্লাস জল পান করার মধ্যে এটা প্রেসারের মধ্যে পড়ে। আমার ওটা অভ্যাস, আমি ওটা করি। যাদের এটা মধুর মধ্যে একটা মিষ্ট স্বাদ আছে, হয়তো ওটা একটা প্রেসার থাকে, ওইটা করলে অনেক সময় গা বমি ওই সমস্যাটা হয় না ওটা। এটা স্যার অ্যাপ্লাই করে দিতে হবে। আচ্ছা, স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তোমাদের কি আমাদের এই কথাগুলো ভালো লাগছে না? তাহলে বকছো কেন তোমরা? নিজেদের মধ্যে কেন কথা বলছো? আজকে আমার সঙ্গে কথা বলো। নিজেদের মধ্যে কথা তো প্রত্যেক দিন প্রতিনিয়ত বলবে, আজকে আমার সঙ্গে কথা বলো তো দেখি কতটা কথা শিখেছো। একটু কথাও আমাদেরকে শিখতে হয়, কেমনভাবে বলবো।
ফিস ফিস করে কথা বলাটাও কিন্তু কথা বলা নয়। যাই হোক, আজকে আমি তোমাদের গীতা পাঠ করাবো না, তো চলো। আর স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার বললেন যে মধু মিশিয়ে জল পান করতে পারো, তবে একটা এখানে আমি একটু ইনক্লুড করে দেবো যে গরম জল যদি কেউ পান করো কখনো কিন্তু মধু মেশাবে না। সকালে গরম জল যদি কেউ পান করো মধু মেশাবে না, নইলে পুরো ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাবে। মধু হচ্ছে ঠান্ডা জিনিসের সঙ্গে খাওয়ার। অনেকেই মোটা থেকে পাতলা হওয়ার জন্য বলে যে লেবুর সঙ্গে, গরম জলের সঙ্গে লেবুর সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার কথা, কিন্তু আমি সচেতন করে দেবো আয়ুর্বেদ শাস্ত্রের সম্পূর্ণ বিরুদ্ধ আহারের কথা বলছি। আমি বলবো এখানে কোন কোন জিনিসের সঙ্গে কোন কোন জিনিস খাওয়া যাবে না। গরম জলের সঙ্গে মধু একদমই কিন্তু বিরুদ্ধ আহার। সুতরাং তুমি ঠান্ডা জলের সঙ্গে মধু খাও, কোনো সমস্যা নেই, সুতরাং গরম জলের সঙ্গে কিন্তু মধু খাওয়া যাবে না। তো জল নিয়ে আমাদের কথা হলো, এগুলো আশা করব তোমরা পালন করবে। এবার আমি কিছু খাবার নিয়মের কথায় চলে আসি, যেগুলো তোমরা সবাই জানো, তবুও আমি তোমাদেরকে সেগুলো একবার বলবো। যেগুলো আমরা সবাই জানি সেইগুলোই আমরা মানি না। আমরা সবাই জানি কেন আমরা মোটা হয়ে যাই, আমরা সবাই জানি কেন আমাদের পড়াশোনা হচ্ছে না, সবাই জানি, কিন্তু আমরা কেউ করি না। দ্বিতীয়ত চলো আমরা খাবার কিভাবে খাবো তা আমরা শিখব। প্রথমত দেখো, চিবিয়ে চিবিয়ে খেতে হয়। এটা স্যার বলার কি আছে, আমরা তো সবাই জানি, কিন্তু কেউ করি না। চিবিয়ে চিবিয়ে খেতে হয়। কিভাবে চিবিয়ে চিবিয়ে খাবো? বলা হয়েছে একটা গ্রাসকে 32 বার চেবানোর কথা। এত তো স্যার সময় নেই, স্কুল যাবো, ছোটাছুটি করবো, অফিস যাবো, ছোটাছুটি করবো, এত সময় কখন পাবো? দেখো, চিবিয়ে খেলে কি সমস্যাটা সমাধান হবে। আমরা খাবার যখন চেবাচ্ছি, ঈশ্বর এমন শরীরের মধ্যে কন্ডিশন করে রেখেছে, সঙ্গে সঙ্গে লালা নিঃসৃত হতে শুরু করবে। এই লালা যত পরিমাণে নিঃসৃত হবে, খাবার তত তাড়াতাড়ি হজম হবে। ভালো করে দেখো, যাদের যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে, বেশিরভাগ জন চিবিয়ে খাও না, গিলে খাও। গরু দেখবে প্রথমে গোগ্রাসে খায়, সেই জন্য আমরা এই কথাটা ব্যবহার করি। গোগ্রাস শব্দটা এসছে গরুর গ্রাস থেকে। দেখে ভালো করে, একদম স্কুল যাওয়ার আগে 5 মিনিট সময় একদম হপ 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 করে চেবানোর কোনো সিস্টেমই নেই। কারণ তোমার এখানে দাঁত লাগানো আছে, তো এখানে চেবানোর কোনো সিস্টেম নেই। একদম নে ভরে নে, ঠুসে ভরে নে, চোখ। এখন দেখো, গরুর ক্ষেত্রে সমস্যাটা আলাদা যায়। গরু দেখো প্রথমে খেয়ে নেয়, তারপরে কিন্তু জাবর কাটে। তোমাদের কি জাবর কাটার কোনো সিস্টেম আছে নাকি? খেয়ে নিলাম বাড়িতে, স্কুলে গিয়ে জাবর কাটবো, এরকম কোনো ব্যাপার আছে নাকি? সে সিস্টেম নেই আমাদের। সুতরাং একবারই আমাদেরকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। সুতরাং তুমি টাইম মেনটেন করে নাও। যদি তোমাকে 10টাতে স্কুলের জন্য বেরোতে হয়, তাহলে মিনিমাম 9টাতে স্নান করার উদ্যোগ নাও। সেই জন্য টাইম ম্যানেজমেন্ট শেখাবো আমি তোমাদের আজকে। সরকার 5 বছরে এলে 5 ইয়ার প্ল্যানিং করে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে একে। আমাদের কোনো পরিকল্পনা আছে? কেউ আজকে সারা দিনটা কিভাবে কাটাবে কোনো পরিকল্পনা আছে? কারোর কোনো পরিকল্পনা নেই। দিনগুলো আসছে আর চলে যাচ্ছে। সকাল থেকে রাত্রি পর্যন্ত তুমি কিভাবে দিনটা কাটাবে তার কোনো প্ল্যানিং আছে তোমাদের? কেউ তোমাদের শিখিয়েছে? আমি তোমাদের শেখাবো আজকে প্ল্যানিং কিভাবে বানাতে হয়, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়। জীবনের সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময়। যদি তুমি এটাকে ম্যানেজমেন্ট করতে না পারো, জীবনে উঁচুতে উঠতে পারবে না, তুমি যে ফিল্ডে কাজ করো না কেন। সেই জন্য আয়ুর্বেদ শাস্ত্রে চাণক্য বলছে আয়ুষ্যক্ষণে একোপি না লাভ্যতে স্বর্ণকটিভি নাট্যেন্দ্রার্থকং নীতি কাচ হানিস ততোধিকা। তোমার জীবন থেকে যে একটা টাইম চলে যাচ্ছে, একটা সেকেন্ড চলে যাচ্ছে, তুমি সব কিছু জীবনে পাবে। তোমার টাকা নেই, রোজগার করে নিতে পারবে, গাড়ি নেই, রোজগার করে নিতে পারবে, কিন্তু যে সময়টা তোমার জীবন থেকে চলে যাচ্ছে, আজকে 16 আগস্ট দুপুর 2টো থেকে আজকে আমরা অনুষ্ঠান শুরু করেছি। এই 16ই আগস্টের আর কোনো দিন বাজবে না। বাজবে 17ই আগস্ট, বাজবে 18 আগস্ট, বাজবে আবার সেই 2025 সালের 16ই আগস্ট আসবে, 24 সালের জন্য আর নয়। তাহলে এই মূল্যবান সময় তুমি যদি কাজে না লাগাও, বন্ধু বান্ধবের সঙ্গে যদি গল্প করে আড্ডা করে যদি সময় নষ্ট করো, এর জন্য দায়ী তুমি আর কেউ নয়।
সেই জন্য নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে শেখো। কারোর জন্য ব্লেম করবে না যে ওর জন্য আমার জীবন খারাপ হয়ে গেল। নিজে রেসপন্সিবিলিটি নাও, নিজের দায়িত্ব নিজে নাও, নইলে উপরের দিকে উঠতে পারবে না। টাইম হচ্ছে এমন, তুমি যদি আজকে টাইমকে পাস করে দাও, কাল বাদ পরশু টাইম তোমাকে পাস করে দেবে, সেদিন বলবে সেদিন তো কই আমার দিকে তাকাসনি। তাই সচেতন হয়ে যাওয়া এখনো সময় আছে। এই জন্যই স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি, সঙ্গে সঙ্গে অন্য সমস্ত শিক্ষক মহাশয়দেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য অনুষ্ঠানে। কারণ আমরা অনেক স্কুল কলেজে আমরা মেল পাঠাই, কিন্তু তার কোনো প্রত্যুত্তর পাই না। আমরা স্কুল কলেজের স্যারদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করি যে অন্তত আপনার ছাত্রছাত্রী, কারণ এই ধরনের কোনো ক্লাস, কোনো বইয়ের সিলেবাসে এইগুলো লেখা নেই যেগুলো আমি তোমাদেরকে বলছি। সেই জন্য অনেক স্কুল কলেজে আমরা আবেদন করি, কিন্তু এই অনুষ্ঠান করাতে অনেক স্কুল কলেজ রাজি হয় না, কিন্তু অনেক স্কুল কলেজ রাজি হয়। আমাদের লোকপাড়া কলেজ আছে, নগর কলেজ আছে, যেখানে আমরা অনুষ্ঠান করে এসেছি। তো চলো, তো খাবার কিভাবে খাবো তার পদ্ধতি বলতে গিয়ে বললাম যে চিবিয়ে চিবিয়ে খাবে। সেই জন্য টাইম ম্যানেজমেন্ট করে দেবে। তুমি যদি 10টায় স্কুল থেকে বেরো, তাহলে 9টা থেকে প্রিপারেশন নেবে। খাবার জন্য মিনিমাম 10 থেকে 15 মিনিট রাখবে। অন্তত দিনে ঠিকমতো সময় যদি নাও পাও, রাত্রেবেলায় বাড়িতে গিয়ে অন্তত ঠিকঠাকভাবে খাবে। আর খাবার নিয়ম হচ্ছে অতিরিক্ত রাত্রে আহার করবে না, রাত 9টার মধ্যে আহার করে নেবে। স্যার কি বলছেন, এটা কি সম্ভব? যদি আজকে তুমি আমার কথা না শোনো, কিছুদিনের মধ্যেই সমস্যায় পড়বে। কেন স্যার? যতক্ষণ আকাশে সূর্য থাকবে ততক্ষণ আমাদের হজম শক্তি ভালো থাকবে। যেই সূর্য অস্তাচলের দিকে যাবে, তোমার হজম শক্তিও স্থিমিত হয়ে যাবে। সেই জন্য দেখো, যারা অতিরিক্ত রাত্রে ভোজন করছে, গরিষ্ঠ আহার করছে, কনস্টিপেশনের থেকে নানা রকম শারীরিক সমস্যা হবে। সেই জন্য খাবার অভ্যাস, খাবার কমিয়ে দাও, খাবার টাইমিং বাড়িয়ে দাও। তুমি যদি 5টা রুটি খাচ্ছিলে, তাহলে 4টে রুটি খাও, কিন্তু টাইমটা বাড়িয়ে দাও। তুমি যদি 3টে রুটি খাচ্ছিলে, তাহলে 2টো রুটি খাও, টাইমটা বাড়িয়ে দাও। সেই জন্য চেঞ্জ করে নাও, অভ্যাসগুলোকে চেঞ্জ করে নাও। তো খাবার চিবিয়ে চিবিয়ে খাবে, বারবার একথা বলছি। খাবার খাওয়ার পর জোয়ান খাবে, জোয়ান। জোয়ান চেনো তো সবাই নিশ্চয়? আয়ুর্বেদ শাস্ত্রে বলছে, আমরা রান্নায় যেগুলোকে মশলা বলি, সেইগুলো সব আয়ুর্বেদিক মেডিসিন এক একটা। ভালো করে জেনে নাও, যেটা জোয়ান হোক, মৌরি হোক, মেথি হোক, তেজপাতা হোক, প্রত্যেকটাই হচ্ছে এক একটা মেডিসিন। কিন্তু এই মেডিসিনটাই তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে তুমি যখন তাকে তেলে দিয়ে কষবে। পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। তোমার হিতের পরিবর্তে এবার অহিত করতে শুরু করবে তোমার শরীরে। যখন তুমি রান্না করছো, একদম তেলে মৌরি থেকে আরম্ভ করে, আদা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস কষে নিচ্ছ, তার সব ক্যারেক্টার নষ্ট হয়ে যাচ্ছে। কাঁচা আদা আমাদের শরীরের জন্য খুব উপকারী। কাঁচা পেঁয়াজ আমাদের শরীরে কোলেস্ট্রল কমানোর জন্য মেডিসিন বলতে পারো। কোলেস্ট্রল মানে হলো রক্ত মোটা হয়ে যাওয়া, রক্তের যে উপাদানগুলো আছে, HDL, LDL অর্থাৎ হাই ডেন্সিটি লিকোপ্রোটিন, লো ডেন্সিটি লিকোপ্রোটিন, তো এইগুলো হচ্ছে রক্তের উপাদান। সেই জন্য কারো কোলেস্ট্রল টেস্ট করতে দিলে HDL এবং LDL টেস্ট করতে দেয়। ডাক্তারখানায় যদি তোমার কোলেস্ট্রল কারো বেড়ে যায়, যদি টেস্ট করতে দেয়, মেনলি 2টো উপাদান টেস্ট করা হয়, HDL হাই ডেন্সিটি লিকোপ্রোটিন এবং LDL লো ডেন্সিটি লিকোপ্রোটিন। এটা টেস্ট করতে দেয় ডাক্তারখানায়। তো কাঁচা আদা বলো, কাঁচা রসুন, যারা মোটা হয়ে যাচ্ছে, যারা ফ্যাট বেড়ে যাচ্ছে, যাদের কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, আমাদের কাঁচা রসুন হচ্ছে এর জন্য বেস্ট মেডিসিন। কিভাবে খাবো? রাত্রে জলে ভিজিয়ে দেবো, তাহলে মুখে গন্ধ উঠবে না এবং ঝাঁঝটা অতটা থাকবে না। এবং সকালে চিবিয়ে খাবো। 1 কোয়া খাও, 2 থেকে 3 কোয়া খাওয়ার কথা বলা হয়েছে। তুমি যদি 3 কোয়া না পারো, 1 কোয়া খাও। যার যার কোলেস্ট্রল বেড়ে গেছে, পেঁয়াজের রস অতি উপাদেয় কোলেস্ট্রল কমানোর জন্য। কিন্তু এই পেঁয়াজটাকেই তুমি যখন তেলে দিয়ে কষবে, তার পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। যাদের যাদের ঘুম হয় না, তাদের জন্য পেঁয়াজ হচ্ছে আশীর্বাদ। কাঁচা পেঁয়াজ ঘুম আনতে আমাদের সাহায্য করে। সেই জন্য বাচ্চা ছেলে যারা ঘুমাতে চায় না, তাদের জন্য বলা হচ্ছে
মধুর সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে 1 চামচ খাওয়ানোর জন্য। যাদের বাচ্চারা অতি দুরন্ত, সারাদিন ঘুমায় না, একদম অবস্থা খারাপ করে দেয় বাবা মায়ের, তাদেরকে বলা হচ্ছে যে 1 চামচ পেঁয়াজের রস মধুর সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয়। তো চলো আমি তোমাদের আরও একটা কথা বলে এবার আমি রোগের বিষয়ে ঢুকব। তো সকাল সকাল ওঠার অভ্যাস করো, বারবারই বলছি। সেই জন্য রাত্রে শোয়ার অভ্যাস করো আগে। আমাদের সুস্থ ব্যক্তির পক্ষে 6 ঘন্টার বেশি ঘুমানোর প্রয়োজন নেই যদি আমরা সুস্থ হই। যদি আমরা খুব একদিন কাজ করি, নিজের যদি দুর্বলতা লাগে, তাহলে হয়তো 7 ঘন্টা ঘুমোলাম বা 8 ঘন্টা ঘুমোলাম একদিনের জন্য। 6 ঘন্টার বেশি একজনের ঘুমানোর প্রয়োজন নেই। মিনিমাম আমাদের বলা হয়েছে রাত্রি 10টা থেকে ভোর 4টে পর্যন্ত ঘুমানোর কথা আয়ুর্বেদ শাস্ত্রে। যদি এই অভ্যাস মেনে চলো, সারা জীবন সুস্থ থাকতে পারবে যদি এই অভ্যাস মেনে চলো। হ্যাঁ বলি। আমার একটি ছিল আর আমার সাথী জিজ্ঞাসা করছে আপনার কাছে, হ্যাঁ বলুন। বলছে যে ওদের একটু অতিরিক্ত চুল উঠে যাওয়ার সমস্যা আছে। হ্যাঁ চুল উঠে যাচ্ছে, আর কেউ হাসবে না। প্রথম বলেছি যে কেউ হাসবে না। হাতে কিছু না, যে সমস্যা হচ্ছে সে ও বলেছে অসুবিধা কিছু নেই। সবাইকে বলেছি তোমাদের সমস্যা এখানে বলতে পারো, আজকে সব সমস্যার সমাধান করা হবে। এবারে স্যার আপনি আপনার আলোচনার ক্ষেত্রে যখনও এই বিষয়টা, চুলের সমস্যা হচ্ছে 1 নম্বর। আপনার সমস্যা বলুন। এইটা একটা আর একটা প্রশ্ন আমার আছে জিজ্ঞাসা, সেটা হচ্ছে ওই খাওয়ার পরে যে জোয়ানের কথাটা বললেন, আমি কোনো সময় শুনেছিলাম, যেটা স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা জানি না, রাত্রিবেলায় জোয়ান থেকে বানায়, সেটা কতটা স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্যসম্মত নয় কখনো, সেটা স্যার একটু। এটা অনেক ক্ষেত্রে ঠিক, কারণ দেখা যায় যে রাত্রেবেলায় আমরা খেয়েই হয়তো মুখে জোয়ান নিয়ে আমরা শুয়ে পড়লাম। সেই ক্ষেত্রে যে জোয়ানের লালা বা রস, সেটা কিন্তু আমাদের পেটের ভিতরে হয়তো আর গেল না। হয়তো দেখা যাচ্ছে যে আমি খেয়েই জোয়ানটা নিয়েই শুয়ে পড়লাম। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জোয়ানের যে লালার সঙ্গে মিশে রসটা, সেটা পেটের মধ্যে হয়তো গেল না। সেই জন্য অনেক ক্ষেত্রে রাত্রে জোয়ান খেতে নিষেধ করা হয়। রাত্রে তোমাদেরকে বলবো যে খেয়েই কেউ যেন শোবে না। খেয়েই শুয়ে পড়ো রাত্রে, সর্বনাশ। আচ্ছা মিনিমাম বলা হচ্ছে 200 থেকে 300 কদম যাওয়ার জন্য। খেয়ে একটুখানি হাঁটার অভ্যাস করতে বলা হচ্ছে। একটু হাঁটো। রাত্রে খাওয়ার পর তুমি যদি ব্রাশ করার অভ্যাস থাকে, তাহলে ব্রাশ করো হেঁটে হেঁটে। খেয়েই শুয়ে পড়বে না, তাহলে আমাদের হজমের ক্ষেত্রে সমস্যা হয়। সেই জন্য আমাদের নানা রকম শারীরিক সমস্যা হতে পারে। তো চলো, এই ছিল কিছু জল খাবার এবং কিছু আমাদের দিনচর্চার কিছু সামগ্রিক আলোচনা। কারণ 2 ঘন্টা বা 3 ঘন্টার একটা প্রোগ্রামে সব কিছু আলোচনা করা সম্ভব নয়। সেই জন্য আমি দ্বিতীয় স্টেপে চলে যাই। আমি এবার কিছু রোগে বলো, কারো কিছু প্রশ্ন আছে বলো। আচ্ছা, খাবার পর হজমুলা খেতে পারো, কোনো সমস্যা কিছু নেই। খাবার পর খাবে অবশ্যই হজমুলা। সারাদিন খেও না। নিজের অভ্যাসটাকে বারবার বললাম, নিজের অভ্যাস নিজের কাছে। তুমি যদি দৃঢ় সংকল্প হও, সব কিছু অভ্যাস চেঞ্জ করা যায়। একজন মানুষ এভারেস্টে উঠছে, আকাশে উঠছে, কত জায়গায় যাচ্ছে নিজের সংকল্পের জন্য। তো বসো, তোমার নামটা কি? মেঘনা বললো যে কি খাওয়ার কথা বললে জানো? হজমুলা খাও। খাবার খাওয়ার পর খাওয়াটা যুক্তিযুক্ত। সব সময় হজমুলা খাচ্ছি, ওটা ঠিক না সব সময়। চলো এবার আমি কিছু রোগের সমস্যায় চলে যাই। এবং আমি আমার সাধ্যমতো সামান্য কিছু মেডিসিনও আয়ুর্বেদ শাস্ত্রের মত অনুসারে নিয়ে এসেছি, আমি তোমাদের দেখাবো প্রথমেই। তো চলো প্রথমেই আমরা চলে যাই সুগারের সমস্যায়। আচ্ছা, কেউ এমন আছো যে সুগারের সমস্যায় ভুগছো? কারোর বাড়িতে কেউ আছো যে সুগারের সমস্যায় ভুগছো?
আমি বারবার বলছি, একজন যখন তার সমস্যার কথা জানাচ্ছে অন্যেরা হাসবে না। প্রথমত অভ্যাস চেঞ্জ করে নাও, হাসির অভ্যাস চেঞ্জ করে নাও। ওর সমস্যার কথা বল, সুগারের সমস্যা। 11 বছর ধরে। হাইপো না হাইপার? এই কমটা। আচ্ছা, হাইপোথাইরয়েড। আচ্ছা চলো, সুগার বলো বলো, বাবার না মায়ের না কার? জেঠুর সমস্যা। কত সুগার আছে জানো? আচ্ছা ঠিক আছে, জেনে নেবে একবার, আমি বলে দিচ্ছি সব কিছু কত থাকা দরকার। আর কার হাত তুলেছিলে জানো? কার? আমার বাবা। কত আছে জানো সুগার? ও বাবা, বসো। কত কত? ঠিক আছে, একবার জেনে নেবে। আমি কথা এরা যে ওদের কাছ থেকে জেনেছে এটা কিন্তু অনেক, মানে ইচ্ছা করে মানে এইরকম অনেকে হাসছো, কিন্তু ওরা ওদের বাড়ির সমস্যাটা সম্বন্ধে সচেতন। এটা একটা সচেতন দুহিতা। দুহিতা সংস্কৃততে দুহিতা শব্দের অর্থ হচ্ছে কন্যা। দুহিতা শব্দে আর একটা মানে আছে, যে দুই কুলের হিত করে তাকে দুহিতা বলা হয়। সংস্কৃত সাহিত্যে দুহিতা ওয়ার্ডটার অর্থ বলা হচ্ছে, দুহিতা মানে কন্যা, কিন্তু যে দুই কুলের হিত করে। বিয়ের আগে বাবার কুলের হিত করে, বিয়ের পর মায়ের শ্বশুর বাড়ির হিত করে। সেই জন্য মেয়েদের আর একটা নাম হয়েছে দুহিতা। বলো এদিকে আর কে হাত তুলছিলে? বলো, লজ্জা নেই কোনো, বলো। নীল মায়ের কত আছে জানো? 204। বসো। এগুলো সচেতনতার লক্ষণ। অন্তত মা, বাবা, দাদু, দিদা কি রোগে আক্রান্ত, কতটা সমস্যা আক্রান্ত হয়েছে। এবার যে কথাগুলো বলছি সব কথা হয়তো তোমাদের মনে থাকবে না, যে কথাগুলো বলবো সব হয়তো তোমার মনে থাকবে না। আমাদের এখানে ব্যানারে লেখা আছে, দেখো, আমাদের চ্যানেলের নাম হচ্ছে গীতা দর্শন। এই ভিডিওটাও ছাড়া হবে। যদি কথাগুলো মনে না থাকে, বাড়িতে গিয়ে GEETA স্পেস দিয়ে DARSHN গীতা দর্শন, এই চ্যানেলের ভিতর ঢুকে তুমি আমাদের আয়ুর্বেদ শাস্ত্রের উপর অনেক ভিডিও আছে যেগুলো তুমি দেখতে পারো। গ্যাস কীভাবে মেটানো যায় এগুলো তুমি দেখতে পারো। আমরা সমাজে দুটো প্রজেক্টের উপর কাজ করছি। একটা হচ্ছে গীতা পাঠ। মানুষের মধ্যে কিছুক্ষণ আগেই বললাম যে আরজি করে ঘটনা ঘটে গেছে, এটা কোনো সুস্থ মানুষের লক্ষণ নয়। মানসিক বিকৃত সম্পন্ন ব্যক্তিরা এই ধরনের আচরণ করে সমাজে। তো এই আচরণ থেকে কিভাবে বাঁচা যায়, এই জন্য আমরা একদিক থেকে গীতা পাঠ করে চলেছি। দ্বিতীয়ত হচ্ছে মানুষকে কিভাবে সুস্থ রাখা যায়, শারীরিক এবং মানসিক দুটো দিক থেকে। আমি দুটোর কথাই বলবো আজকে। শারীরিক এবং মানসিক দুটো দিক থেকে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি তার কথা আলোচনা করব। তো চলো, সুগার সম্বন্ধে আমরা আগে জেনে নিই। সুগার মানে হচ্ছে চিনি রোগ। সুগার শব্দের যদি আমরা বাংলা করি তাহলে হচ্ছে চিনি রোগ। তো চলো, এই সুগার এর আরও একটি নাম হচ্ছে মধুমেহ, সুগার শব্দের নাম। তো চলো, এই সুগার রোগ কেন হয় আগে জেনে নিই। দেখো, আমাদের, আমি পৌষ্টিকতন্ত্রের ছবিটা আনতে পারিনি, আমরা যদি দেখি পাকস্থলীর ঠিক পিছন দিকে আমাদের প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয় বলে একটা গ্রন্থি আছে। কোন জায়গায় আমি যদি দেখাই, আমাদের নাভির ঠিক বাম দিকে প্যানক্রিয়াস বলে একটা গ্রন্থি আছে। তার বিটা সেল থেকে ইনসুলিন নামক হরমোন নিঃসৃত হয়। মনে থাকবে কি হরমোন নিঃসৃত হয়? এই ইনসুলিন হরমোন আমাদের শরীরের মধ্যে গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সুগারকে নিয়ন্ত্রণ করে। এখন এই ইনসুলিন যদি কোনো কারণে কমতে আরম্ভ করে, যদি কম প্রোডাক্ট হয়, তাহলে আমাদের রোগ হয় সুগার। মনে থাকবে, কোনো ডাক্তারখানায় গেলে তোমাকে কথা বলবে না। আমি প্রত্যেকটা রোগ কেন হয়, কোন জায়গা থেকে এর সোর্স, প্রত্যেকটা বলবো, কিভাবে এটাকে সারানো যায় এবং নন ডায়াবেটিক কিভাবে করা যায় তার ওষুধও তোমাদেরকে বলবো। তো চলো, সুগার কেন হয় জানতে পারলে বলবে গিয়ে আজকে দাদুকে, মাকে, বাবাকে, যার যার সমস্যা হয়েছে গিয়ে বলবে নাভির বাম দিকে প্যানক্রিয়াস মানে অগ্নাশয় বলে একটি গ্রন্থি আছে। তার বিটা সেল থেকে ইনসুলিন নামক হরমোন নিঃসৃত হয়। সেই হরমোনের মাত্রা যদি কমে যায় তাহলে সুগারের মাত্রা বেড়ে যায়। সুগার কত থাকা দরকার? সুগার দুরকমভাবে টেস্ট হয়, ফাস্টিং অর্থাৎ খাবার আগে এবং খাবার পরে। কোনো কোনো জায়গায় বলা হয় 80 থেকে 100, কোনো কোনো জায়গায় বলা হয় 100 থেকে 120 হচ্ছে ফাস্টিং খাবার আগে। আর খাবার পরে কোনো কোনো জায়গায় বলা হয় 110 থেকে 130, আবার কোনো কোনো জায়গায় বলা হয় 110 থেকে 150। এর বেশি যদি হয়ে যায়, একজন বললো 350 সুগার, তোমাকে কি ইনসুলিন নিতে হচ্ছে? কে বললে যেন ইনসুলিন নিতে হয়?
কত ইউনিট ইনসুলিন নিতে হয় জানো? সেটা জানি না। জানা সম্ভব নয় তোমার পক্ষে, এতটা জানা সম্ভব নয়। বসো, দেখবে যখন সুগার বেড়ে যায় আপনার কি ইনসুলিন কত ইউনিট নিতে হয়? কিছুই নিতে হবে। আচ্ছা, দেখবে যদি সুগার বেড়ে যায়, ডায়াবেটিস যদি বেড়ে যায়, তাহলে আমাদের ইনসুলিন নিতে হয় 20 ইউনিট, 25 ইউনিট, 30 ইউনিট পর্যন্ত, 50 ইউনিট পর্যন্ত ইনসুলিন আমাদেরকে নিতে হয় ইনজেক্টের মাধ্যমে। যদি আমরা এখন চিন্তা করো এই ইনসুলিনটাকে যদি আমি আবার রিপ্রোডাক্ট করতে পারি আমার শরীরে, তাহলে কিন্তু আমার এই রোগ আর হবে না। তাহলে কি করে রিপ্রোডাক্ট করব? দেখো, কেউ চেয়ে যদি 100 টাকা পেয়ে যায় তাহলে কিন্তু সে আর পরিশ্রম করবে না। তাহলে বডিতে যদি ইনসুলিন আপনা থেকেই বাইরে থেকে আসতে শুরু করে, বডির ন্যাচারাল ধর্ম মতে ইনসুলিন কিন্তু আর উৎপন্ন হবে না। সেই জন্য আমাদের এই যে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, একে চাপ দিয়ে আমাদের ইনসুলিন আবার উৎপন্ন হওয়ার কথা বলা হয়েছে। এর জন্য 3টে পশ্চারের কথা বলা হয়েছে। আমি এখন যে পশ্চারে বসে আছি দেখো, এইটার নাম হচ্ছে বজ্রাসন। পূর্ণ আহারের পর একমাত্র আসন যেটা তুমি করতে পারো। পূর্ণ আহারের পর আর কোনো আসন করা যায় না, একমাত্র বজ্রাসন ছাড়া। এবং এই আসনে বসে যদি তুমি চুল আঁচড়াও তাহলে চুল কালো হয়। এই আসনে বসে, আবার বলছি, অনেকে হয়তো মনোযোগ দাওনি, আরেকবার শুনে নাও। এই আসনে বসে যদি চুল আঁচড়াও, চুল কালো হয়। কারণ আমাদের চুলটা হচ্ছে একটা পাইপের মতো, তার মধ্যে মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। এই মেলানিন যখন কমতে আরম্ভ করে তখন চুল সাদা হতে আরম্ভ করে। তাহলে মেলানিনকে যদি আবার উৎপন্ন করা যায় তাহলে চুল আবার কালো হতে শুরু করবে। তাহলে তার একটা উপায় হচ্ছে এইভাবে বসে যদি চুল আঁচড়াও তাহলে চুল কালো হতে পারে। 2 নম্বর হচ্ছে যদি এইভাবে বসে নোকে নোকে ঘষা যায় তাহলে আবার মেলানিন উৎপন্ন হতে পারে। কিন্তু মেয়েরা বুড়ো আঙুল ঘষবে না। ছেলেরা বুড়ো আঙুল ঘষলে অসুবিধা নেই, মেয়েরা বুড়ো আঙুল ঘষলে মোচ বেরোবে, মোচ। উপায় অপায় সবটাই জেনে রাখো, নইলে দেখা যেতে পারে এর ব্যতিক্রমী রূপ হয়ে যাবে। ছেলেদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, মেয়েরা শুধু এই 4টে আঙুল ঘষবে, এই 4টে আঙুল ঘষবে মেয়েরা। তো চলো, সুগারের ক্ষেত্রে এখন ব্যায়াম কী কী আছে আমরা একটুখানি দেখে নিই। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হচ্ছে যে মণ্ডূকাসন, শশকাসন এবং যোগ নিদ্রা, এই 3টে ব্যায়ামের কথা বলা হয়েছে। কি কি বললাম? মণ্ডূকাসন, শশকাসন এবং যোগ নিদ্রা, এই 3টে আসনের কথা বলা হয়েছে। কী রকম আসনগুলো? এইভাবে বসে, বজ্রাসনে বসে আসন করার নিয়ম হচ্ছে সকালবেলায় জল পান করে আগে পেট খালি করে, অর্থাৎ পায়খানা ক্লিয়ার করে তারপর ব্যায়াম করবে। কেউ দেখা যাচ্ছে যে উঠেই ব্যায়াম করতে লাগলে, এটা কিন্তু নিয়ম না। সেই জন্য আগে যার যা কনস্টিপেশন, কোলাইটিসের সমস্যা আছে মিটিয়ে নেবে। আমি বলবো তার সমস্যার কথা বলবো। দেখো, আমাদের এই নাভির বাম দিকে বলেছিলাম প্যানক্রিয়াস নামক গ্রন্থি আছে, একে অ্যাক্টিভ করতে হবে, নইলে ইনসুলিন উৎপন্ন হবে না। তাহলে কী করে আমি করব? দুটো পজিশনে করা যায়। এক হচ্ছে প্রথমে বাঁ হাত দিলাম, এরপর ডান হাত দিলাম, তারপর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে সামনের দিকে আগাবো। বা তুমি নিঃশ্বাস ছেড়ে দিয়ে আগে বাঁ হাত দাও, তারপর ডান হাত দাও, এবার ধীরে ধীরে আগাবো। তুমি যখন এটা করবে তখন বুঝতে পারবে এইটার উপর চাপ পড়ছে। আর তুমি যখন একে বাধ্য করবে যে তুমি করো, কেউ যখন কাজ করে না তখন ঠেলা দিয়ে বাধ্য করা হয়। সকালে কেউ ওঠে না তখন তাকে বারবার ধাক্কা মেরে মেরে ওঠানো হয়। তো এই কোষটা যেন ঘুমিয়ে পড়েছে, এই অঙ্গটা যেন ঘুমিয়ে পড়েছে, একে আবার অ্যাক্টিভ করার দিন এসে গেছে, নইলে কিন্তু এই রোগ সারবে না। তো চলো, এক হচ্ছে এইভাবে করতে পারো। 2 পজিশন হচ্ছে হাতের দুটো মুঠোকে 2 হাতে নাও, আগে নিঃশ্বাস বের করে দাও পেট থেকে, পেট খালি হয়ে যাক, একদম নাভির 2 পাশে দাও, আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে আগাও। যখন ব্যায়াম করবে অন্তত 20 থেকে 30 সেকেন্ড থাকার চেষ্টা করবে। প্রথমে পারবে না, প্রথমে 5 সেকেন্ড থাকো, নইলে 2 সেকেন্ড থাকো, 3 সেকেন্ড, আস্তে আস্তে অভ্যাসটা বাড়াও। কারণ দেখবে তুমি যে ওষুধ খাও সেই ওষুধের একটা ডোজ আছে,
200 mg, 250 mg, 500 mg, সেরকম যে আসনগুলো দেখাচ্ছি এটার একটা ডোজ আছে। আমি অনেক জায়গায় বলতে শুনেছি, স্যার করি তো কিন্তু সারে না। কিন্তু তোমাকে ঠিকঠাক টাইম মেনটেন করে এটা করতে হবে, নইলে কিন্তু রোগ সারবে না। তাহলে 2 নম্বর পজিশন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। নিঃশ্বাস বের করে দিয়ে ধীরে ধীরে সামনের দিকে আগাতে হবে এবং এই পজিশনে মিনিমাম 5 থেকে 7 সেকেন্ড যেন থাকি। আস্তে আস্তে টাইমিংটা বাড়াতে 30 সেকেন্ড থেকে 1 মিনিটে যেন আমরা নিয়ে যেতে পারি। এই রকম কতবার করব? কমপক্ষে আমাদের 5 থেকে 7 বার আমরা করব। তাহলে দুটো পশ্চার বোঝা গেল। এরপর এই আসনটার নাম কি বললাম? মন্ডুক আসন। মন্ডুক মানে ব্যাং, একে ব্যাঙাসনও বলা হয়। যত রকম পশ্চার আছে আজকে দেখাবো, প্রত্যেকটাই কীট পতঙ্গ অনুসারে তৈরি। তো চলো শশক আসন। শশক মানে হচ্ছে খরগোশ। তো চলো শশক আসন। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে আগাবো। পিছনটা যেন উঠে না যায় খেয়াল রাখবো আমরা। কমপক্ষে 5 থেকে 10 সেকেন্ড থাকবই, নইলে কিন্তু আমাদের রোগ সারবে না। তো এই পশ্চারটাকে বলা হচ্ছে শশক আসন। তৃতীয় নাম্বার হচ্ছে যোগ মুদ্রা আসন। যোগ মুদ্রাটা পদ্মাসনে বসে, এখন যে পশ্চারটাতে আছে এটাকে বলা হয় পদ্মাসন বা পদ্মাসন। এখানে বসে নেক্সট আগের মতোই হাত দুটোকে পেটে দিয়ে সামনের দিকে ঝুঁকবো। যেন তেন প্রকারণে প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ করতে হবে, নইলে সারা জীবন ওষুধ খেতে হবে। যেমন এই ম্যাম বলছেন কত বছর থেকে ওষুধ খাচ্ছেন না? 11 বছর থেকে ওষুধ খাচ্ছেন, চিন্তা করে দেখো। তাহলে তুমি মানসিক যন্ত্রণায় ভুগবে, তোমার এর জন্য সময় যাবে, ডাক্তারখানায় ছুটবে, এর জন্য অর্থ যাবে, এতগুলো জিনিস তোমার লস হবে, টাইম তোমার লস হবে, মানি লস হবে, মাইন্ড লস হবে। তাহলে যদি আমরা একটু সচেতনভাবে এগুলো করতে পারি, অন্যকে সচেতন করতে পারি, বাড়ির সবাইকে সচেতন করতে পারি, তাহলে রোগের হাত থেকে বেঁচে যাবে। রোগের হাত থেকে বেঁচে যাওয়া মানে টাইমকে সাশ্রয় করা। রোগের হাত থেকে বেঁচে যাওয়া মানে অর্থ সাশ্রয় করা। শুধুমাত্র টাইম বাঁচছে এমনটা নয়। তাহলে চলো যোগ মুদ্রা আবার দেখিয়ে দিই। কমপক্ষে 10 থেকে 15 সেকেন্ড আমরা থাকবো। এবার আমরা জেনে নিলাম পশ্চারের কথা। এবারে জেনে নিই আয়ুর্বেদ শাস্ত্রে এই সুগারের কি ওষুধের কথা বলছে। চলো যদি আমাদের সুগার বেড়ে যায়, এর সব থেকে ভালো ওষুধ বলা হচ্ছে জাম ফল। সুগারের সব থেকে ভালো ওষুধ হচ্ছে জাম ফল। জাম গাছ দেখবে এখন আর গ্রামে দেখাই যায় না। তোমাদের এই গ্রামে জাম গাছ আছে? আর জাম ফল এই জ্যৈষ্ঠ মাসে তোমাদের দেখবে পাকে সম্ভবত। তো ভরপুর জাম খাও, যখন জামের সিজন আসবে ইচ্ছা মতো যতটা পারবে জাম খাও। জাম সুগারের পক্ষে সব থেকে বড় মেডিসিন। এবং জাম খাওয়ার পর যে বিচনটা সেটা ফেলবে না, বিচনটা বাড়িতে নিয়ে আসবে, ভালো করে ধুয়ে সেটাকে ডাস্ট করবে। আর করলার বিচন আর নিমের বিচন, একে আয়ুর্বেদ শাস্ত্রে এই 3টে কথা বলা হচ্ছে। জামের বিচন, নিমের বিচন এবং করলার বিচন ডাস্ট করে নাও। এরপর সকালে খালি পেটে গরম জলে, হালকা নাতিশীতোষ্ণ গরম জলে 1 চামচ করে পান করার কথা বলা হচ্ছে। এটা হচ্ছে সুগারের বেস্ট মেডিসিন, আমাদের হাতের কাছে আছে একদম। গ্রামগঞ্জে জাম গাছ যত্রতত্র পাওয়া যায়, সুতরাং এটা আমাদের একটা মেডিসিনের কাজ করবে। দ্বিতীয়ত দেখো তো এটা চিনতে পারছো কিনা সবাই? আমরা এখন মোটামুটি অ্যালোভেরা বা ঘিট কুমারী একে চিনে গেছি সবাই। আচ্ছা এর কি উপকারিতা জানো? চলো এর উপকারিতা এবার জানবো আমরা একে একে। এই যে সুগার রোগের একটা মেডিসিন হচ্ছে এই অ্যালোভেরা। এই যে চুল ঝরে যাচ্ছে, যে বলছিলে চুল ঝরে যাচ্ছে, এই অ্যালোভেরার রস যদি মাথায় নাও চুল ঝরবে না। চুল ঝরার প্রধান কারণ হচ্ছে গ্যাসের সমস্যা। দেখবে সমস্যাটা এরকম, গাছের পাতা ঝরে যাচ্ছে,
তখন চাষি গাছের পাতায় ওষুধ দেয় না গোড়াতে ওষুধ দেয়? স্যার বলুন। স্যার অ্যালোভেরা বিষয়টা নিয়ে এরা অনেকেই বলছে সমস্যা হবে। হ্যাঁ বলুন। অ্যালোভেরা নিলে ওদের চুল বেশি পড়ে যাচ্ছে। বেশি ঝরে যাচ্ছে? আচ্ছা আচ্ছা। যাদের এইটা সমস্যা হয়েছে তারা হাসপাতালে যাচ্ছে। যাদের যাদের বেশি ঝরে গেছে তাদের কাঁধে কাঁধে বেশি ঝরে গেছে মানে কি হেয়ার ফল প্রচণ্ডভাবে হচ্ছে? দ্বিগুণ বেড়ে গেছে? আচ্ছা চলো আমি যাই। আমি আজকে প্রায় 15 বছর ইউজ করছি। আজকে সকালেও ইউজ করেছি। আমি নিজেও ইউজ করি। আগে যেটা ইউজ করবো না সেটা কাউকে বলা উচিত নয়। আগে সেটা দেখবো সত্যি সত্যি হচ্ছে কিনা, তারপর সেটাকে ব্যবহার করবো। দেখো যদি হচ্ছে তাহলে এটা একটু দুর্ভাগ্য বলতে হবে। যারা ব্যবহার করার আগে এটা যদি তুমি স্কিনে ব্যবহার করো, স্কিনে গ্লেজ সারা জীবনের জন্য থাকবে তোমার। এর জন্য কোনো ডাক্তারখানায় বা কোনো ওষুধের খানায় গিয়ে তোমার কিছু কিনে আনতে হবে না। ন্যাচারাল ঈশ্বর সৃষ্টি করেছেন, ন্যাচারাল। দেখো যাদের যাদের চুল ঝরে যাচ্ছে তাদের জন্য একটা কথা বলে নিই। আচ্ছা যদি তোমাদের শুনতে ভালো না লাগে তাহলে আমি এখানে বন্ধ করে দিচ্ছি। যদি তোমাদের মনে হচ্ছে আমাদের বিরক্ত লাগছে, কি স্যার বকর বকর করে যাচ্ছে, তাহলে আমি বন্ধ করে দিচ্ছি। কারণ অনুষ্ঠানটা তোমাদের জন্য। আমি বারবার বললাম আজকে আমার সঙ্গে কথা বলো, কারণ তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুদের তো প্রত্যেকদিন দেখা হবে। আমার সঙ্গে হয়তো আবার দেখা হবে না, জানি না আবার কবে দেখা হবে। স্যার যেদিন ডাকবেন সেদিন হয়তো আবার দেখা হবে। যাই হোক, তো চলো এই চুল পড়ার ব্যাপারে একটুখানি বলে নিই। যারা যে সমস্ত বোনেরা এই সমস্যায় ভুগছো একটুখানি বলে নিই। চুলের সমস্যা মেনলি হচ্ছে গ্যাসের বা পেটের সমস্যার জন্য তোমার হচ্ছে। কেন বলে নিই, দেখো গাছের পাতা ঝরে যায় তখন চাষিরা কি গাছের ডালে ওষুধ স্প্রে করে না গোড়াতে ওষুধ স্প্রে করে? কোথায়? গোড়ায়। তাহলে এখন চুল ঝরে যাচ্ছে, এখন সমস্যাটা তোমার চুলের নয়, হয়েছে পেটের সমস্যার জন্য তোমার চুল ঝরে যাচ্ছে। তোমার খাবার দাবারের সমস্যার জন্য হতে পারে, গ্যাসের জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। দেখো একদম ন্যাচারাল দেখাচ্ছি, আমি ছুরিটা আনতে ভুলে গেছি। এই যাদের যাদের গ্যাসের সমস্যা আছে তাদেরকেও একই সঙ্গে আমি বলে যাই, এইটা যদি আমি সকালে এই পরিমাণ যদি আমি ভোজন করি খাই, গ্যাসের সমস্যা মিটে যাবে সারা জীবনের জন্য। আমি আগেরবারও এসে বলে গেছি, জানি না কতজন এটা খাচ্ছ। দেখো আমি দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো একদম ন্যাচারাল, খানিকক্ষণের মধ্যে একদম মিলিয়ে যাবে। ঈশ্বর সৃষ্টি করেছেন, দেখো একদম ন্যাচারাল, খানিকক্ষণের মধ্যেই একদম মিলিয়ে যাবে। সান প্রোটেক্ট, রোদে বেরোনোর আগে তুমি অ্যালোভেরা মেখে নাও। তবে মাখার আগে একবার চেক করে নেবে যে তোমার স্কিনের সঙ্গে এটা স্যুট করছে কিনা। অনেকেরই স্কিন কুটকুট করে, হ্যাঁ, যাদের কুটকুট করে তারা লাগাবে না। এমন কেউ আছে যাদের করে না, এমনও আছে করে না তো। তাহলে যাদের করছে তাদের অ্যালার্জির সমস্যার জন্য হতে পারে। এই জন্য আমি তোমাদের বলবো যে এটা ব্যবহার করার আগে একবার চামড়া স্কিনে লাগিয়ে দেখে নাও ঠিকঠাক হচ্ছে কিনা। দেখো এইটা কোনো স্বাদ নেই, না মিষ্টি, না টক, না ঝাল। দেখো দেখাচ্ছি, অনেকের বাড়িতে হয় তেঁতো হয়, চারাটা চেঞ্জ করে নেবে। তেঁতো, এইটা কোনো টেস্ট নেই, না টক, না মিষ্টি, না ঝাল। যাদের চুল ঝরে যাচ্ছে তাদেরকে আমি বলবো যে তোমরা চুলে এখন ব্যবহার করবে না। এমন কে আছে যে চুল ঝরেনি এটা ইউজ করার পর? একটু হাত তুলবে তো, এরকমও কিন্তু আছে। তাহলে দেখো এইটা চুলে ইউজ করলে চুল ঝরবে না, এটা স্কিনে ইউজ করলে স্কিনের গ্লেজ বাড়াবে। এটা যদি তুমি খাও তাহলে পেটের গ্যাসের সমস্যা মেটাবে। এতটা গুণ এর অ্যালোভেরা। তবে ব্যবহার করার আগে এটা কেটে নেবে, কেটে নিলে দেখবে হলুদ ধরনের এক ধরনের রস বেরোয়, ভালো করে সেই রসটা ঝরিয়ে নেবে। কিন্তু সঙ্গে সঙ্গে কেটেই ব্যবহার করবে না। এমন হতে পারে অনেকেই সঙ্গে সঙ্গে কেটেই মাথায় মাখিয়ে নিচ্ছ, এমন কেউ করোনি তো? এখান থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে ক্ষার, সেটা কিন্তু তোমার শরীরের পক্ষে উপকার করবে না, অপকার করবে।
জেনে বুঝে যদি তুমি ইউজ না করো তাহলে সেটা কিন্তু তোমার হিতের পক্ষে যাবে না, অহিত করবে তোমার শরীরে। তাহলে এটা সকালে সন্ধ্যাবেলায় কেটে নাও, ভালো করে কেটে নিয়ে হলুদ রস ঝরিয়ে নাও, ঝরিয়ে নিয়ে সকালবেলায় মাখবে। দেখো আমার 2013 সালে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে। আমি রবীন্দ্র ভারতীতে সেই সময় এমএ করছি, তো প্রেসার কুকারের ভিতর যে ডালের কৌটো হয়, নিজেই রান্না করতে হতো, সেই ডালের কৌটো বাস্ট হয়ে গরম ডাল আমার পুরো মুখে এসে লাগে। কতটা খতরনাক হতে পারে বোঝো। কিছুক্ষণের মধ্যেই চামড়া ছেড়ে চলে আসে, পুরো চামড়া ছেড়ে চলে আসে। সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে শিয়ালদায় নীলরতন মেডিকেল হসপিটালে যাই, তো কিছু ওষুধ ওনারা দেন, তো কিছুটা সেরে যাওয়ার পর এই অ্যালোভেরার জন্য আজকে আমার পুরো স্কিন ঠিক আছে। আমি আর কোনো রকম ব্যবহার করি না, শুধু অ্যালোভেরাকে সেই দিন থেকে আমি ব্যবহার করে চলেছি কন্টিনিউ। অ্যালোভেরা খেয়ে যাচ্ছি, অ্যালোভেরা মেখে যাচ্ছি। আজকেও সকালে সমস্ত শরীরে আমি অ্যালোভেরা মেখেছি কন্টিনিউ। আমি 13 বছর, 2013 সাল থেকে আজ 24 সাল হতে চললো, 11 বছর ধরে ব্যবহার করছি। কোনো রকম সাইড ইফেক্ট আমার শরীরে হয়নি। তো যাদের যাদের শরীরে সাইড ইফেক্ট হচ্ছে তাদেরকে বলবো যে তোমরা ব্যবহার করবে না। অনেকে দেখো, তোমাদের এই সময়টা বয়ঃসন্ধিকাল বলে এইটাকে। এই সময় যেটা হয়, মুখে এক ধরনের ব্রণ জাতীয় অংশ বেরোয়, দেখবে যার যা বেরোয়নি তারও বেরোবে, ভয়ের কোনো কারণ নেই। এটার মূল কারণ হচ্ছে আমাদের শরীরে এই সময় কিছু কিছু বিষাক্ত পয়জন থাকে যেগুলো মুখে নরম চামড়া দিকে বের করে দেয়, একে ব্রণ বলে। তো ব্রণ দেখবে কাঠ ব্রণ এক ধরনের হয় যেটা খুঁটে দিলে, দেখো আমারও কিন্তু সেই সময় তোমাদের মতো বয়সে হয়েছে, কিন্তু এখন আর হবে না। ওর একটা সময় আছে, বয়ঃসন্ধিকালে হয়, এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওটা শরীরের কিছু এমন হরমোন রিলিজ হওয়ার পর ওগুলো আমাদের শরীরের মধ্যে আসে, তো এটার জন্য ভয় পাওয়ার কারণ নেই। তোমাদেরকে বলবো যে অ্যালোভেরা ব্যবহার করো, তবে ব্যবহার করার আগে অবশ্যই যাদের শরীরে শ্যুট করছে না, যাদের চুল ঝরে যাচ্ছে, তাদেরকে বলবো যে তোমরা ব্যবহার করবে না। আমরা অনেককেই দেখলাম যে যাদের ব্যবহার করলে এগুলো কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। তো চলো, গ্যাসের সমস্যার কথা, এই আমরা সুগারের সমস্যার কথা আমরা জানলাম, এবার আমি পেটের সমস্যার কথায় চলে আসি। কে কে এমন আছো যে গ্যাস, অম্বল, অ্যাসিডিটির সমস্যায় ভুগছো? একটু হাত তুলবে। আমি আবার বলছি যে কেউ হাসবে না প্রথমত, আর লজ্জা করার কোনো কারণ নেই। লজ্জা করলে রোগ ভালো হবে না কিন্তু। তো দেখো, হাত নামাও সবাই। তো অনেক বোনদের, ভাইদের দেখলাম যে এখানে হাত তুলছে, যাদের এইটুকু বয়স থেকে গ্যাসের সমস্যা হতে শুরু করেছে, এইটুকু বয়স থেকে। তাহলে চিন্তা করে দেখো, জীবনে এখনও পুরোটাই পড়ে আছে তোমাদের। যদি এটাকে সচেতনভাবে না সারাও তাহলে তোমাদের কোন জায়গায় নিয়ে যেতে পারে একটু ভালো করে ভেবে দেখো। তাহলে দেখো, এই গ্যাস সারানোর প্রধান জল খাওয়ার পদ্ধতি তোমাদের আলোচনা করলাম। গ্যাস কমানোর জন্য তোমাদেরকে বললাম যে খাবার চিবিয়ে চিবিয়ে ধীরে ধীরে খাও। গ্যাস কমানোর জন্য আমি তোমাদের বললাম যে খাবার খাওয়ার মিনিমাম 8 ঘন্টা পরে জল খাও। খাবার খাওয়ার পর জোয়ান খাওয়ার কথা তোমাদেরকে আমি বললাম। এগুলো করলে গ্যাসের সমস্যা তোমাদের মিটবে। এখন এর জন্য অ্যালোভেরার কথাও আমি তোমাদের বললাম যে গ্যাস কমানোর জন্য। এবং আরও একটা মেডিসিন আমি তোমাদেরকে দেখাচ্ছি আয়ুর্বেদের শাস্ত্র মতে। দেখো, গ্যাসের সমস্যা কমানোর জন্য তোমরা আমলকি চেনো, হরিতকি চেনো, বহেরা চেনো? আমি তোমাদের জন্য নিয়েও এসেছি। আমি আমাদের বাড়িতে এটা কন্টিনিউ ব্যবহার করা হয়। এটা আমি হরিদ্বার থেকে নিয়ে এসেছি, হরিতকি এবং অ্যালোভেরাটা। এটা দেখাচ্ছি আমি তোমাদের। দেখো, আমাদের শরীরে, আমি একটু কথা বলে নিই তারপর যাচ্ছি। এই যে তোমাদের বলছিলাম বাত, পিত্ত, কফ, একটুখানি জেনে রাখো, সারা জীবন তোমাদের কাজে লাগে। বাত, পিত্ত, কফ। দেখো, আমাদের শরীর হচ্ছে এই ত্রিদোষ আধারিত। তোমার শরীরে যখন কোনো সমস্যা হচ্ছে তখন কি কারণে সমস্যা হচ্ছে আজকে আমরা একটুখানি জেনে নিই। দেখো, এই বাত, পিত্ত, কফ, এই তিনটে ডিসব্যালেন্সের জন্য তোমার শরীরে যাবতীয় রোগ হয়। যদি তোমার শরীরে কোনো জায়গায় বেদনা হচ্ছে, সেটা জয়েন্ট পেইনের জন্য হতে পারে, কোমরে হতে পারে,
যে তুমি একটানা এভাবে বসে থাকতে পারছো না, একটানা বজ্রাসনে বসে থাকতে পারছো না, তোমার কোমরে অসম্ভব যন্ত্রণা হচ্ছে, চেয়ারে বসে থাকতে পারছো না, ক্লাস করতে অসুবিধা হচ্ছে, হয়তো এই ধরনের সমস্যায় যদি পড়ো, জেনে যাবে তোমার বাতের সমস্যা হয়েছে। এই বাতের সমস্যার সব থেকে ভালো মেডিসিন হচ্ছে তেল। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে তেল বাতের সমস্যার সব থেকে ভালো মেডিসিন। এখন দেখো, বাত, পিত্ত এবং কফ। দেখো, বাতের সমস্যা হয় সাধারণত আমাদের কোমর থেকে কোমরের নিচে অংশ পর্যন্ত, বাতের দ্বারা আমরা বেশি ইফেক্টেড হই। এই কোমর থেকে নাভি থেকে গলার নিচে পর্যন্ত যে সমস্যা হয় সেটা হচ্ছে পিত্তের সমস্যা। গ্যাস, অ্যাসিডিটি, ছোঁয়া ঢেকুর ওঠা থেকে যাবতীয় সমস্যা তোমাদের পিত্তের সমস্যার জন্য হচ্ছে, পিত্তের ডিসব্যালেন্সের জন্য হচ্ছে। এবং আর একটা ধাতু সেটা হচ্ছে বাত, পিত্ত, কফ। কফ কি করে? শ্লেষ্মা, কাশি, হাঁচি, যাবতীয় যা হচ্ছে তোমাদের এই কফের সমস্যার জন্য হচ্ছে। তাহলে এই তিনটেকে যদি আমরা ব্যালেন্স করতে পারি তাহলে তোমাদের কোনো রকম রোগ হবে না। সেই জন্য আমি বললাম যে গ্যাস সমস্যা আমার ব্যথা হচ্ছে কোমর থেকে ঘাড়ের। আমি যাচ্ছি স্পন্ডালাইসিসের সমস্যা থেকে, আমি স্পন্ডালাইসিস ডাক্তার এখন বলেই দিয়েছে যে প্রথম পর্যায়ে। আমি এইটার পরই গ্যাসের সমস্যাটা মিটিয়ে আমি স্পন্ডালাইসিসে যাবো। এক্সারসাইজ থাকে তো সব নিয়ে এসছি, আমার পুরো প্যাকেজ রেডি আছে, আমাকে একটু টাইম দিলে হবে। স্যার আপনাদের কোনো সমস্যা নেই? আপনাদের টাইমে কোনো সমস্যা নেই? হ্যাঁ, আমরা এই ঢোকা ঢুকে যাবো এবার। তো চলো, এইটার নাম হচ্ছে বহেরা। দেখে নাও ভালো করে। লাইটের কি ব্যবস্থা আছে? এই ফলটার নাম হচ্ছে বহেরা। এই ফলটার নাম হচ্ছে হরিতকি। হরিতকি তোমাদের বাড়িতে সবার আছে নিশ্চয়, আশা করি। এই আমলকি ফলটা আমি এখন আনতে পারলাম না, যদিও আমার বাড়িতে গাছ আছে, কিন্তু আমলকি এবছর খুব ভালো হয়নি, যে জন্য কাঁচা ফলটা আমি আনতে পারলাম না। এটা হচ্ছে গতবারের কাঁচা ফল কেটে শুকিয়ে নাও, এর সঙ্গে সামান্য লবণও মেশানো আছে। খাবার পর খেলে গ্যাস অম্বল কিন্তু হবে না। এই তিনটেকে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হচ্ছে ত্রিফলা। ত্রয়ানাং ফলানাং সমাহার, দ্বিগু সমাস। তিনটে ফলের সমাহার, তাকে বলা হয় ত্রিফলা। এই ত্রিফলার মধ্যে আছে আমলকি, হরিতকি এবং বহেরা। এই আমলকি, হরিতকি, বহেরা কিভাবে খাবো? এটাকে ভেঙে কুচি করে নিয়ে 3 থেকে 4 পিস, এই দেখো এখন ছেড়ে দে, নইলে এরা চিৎকার করতে শুরু করবে, এখান থেকে দেখুক, নইলে গোটা হলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই দেখাতে গেলে তোমাদের একবার দেখে নাও ভালো করে। এইটার নাম হচ্ছে বহেরা। এই বহেরা ফলটা আমি হরিদ্বার থেকে নিয়ে এসেছি, এই বহেরা ফলটা। এটার নাম হচ্ছে হরিতকি, এটার নাম। আর এইগুলোকে আমলকি বলা হয়। এই তিনটে ফল কিভাবে খাবো? সকাল যার গ্যাসের সমস্যা আছে, আমি গ্যারেন্টি দিচ্ছি গ্যাস মিটে যাবে। এই তিনটে ফলকে ভেঙে নিয়ে 3 থেকে 4 কুচি করে, অর্থাৎ 2 কুচি হরিতকি, 2 কুচি আমলকি, 2 কুচি বহেরা, রাত্রে যখন তুমি শুতে যাবে তখন হালকা গরম জলে ভিজোতে দাও। এরপর সকালে, এবার যদি তোমরা 4 জন খাও তাহলে সেই পরিমাণ মতো, আমি একজনের পরিমাণ বললাম, তোমরা যদি 4 জন খাও, বাড়িতে যদি 4 জন সদস্য থাকে তাহলে সেই পরিমাণ মতো নিয়ে গরম জলে, হালকা গরম জলে দিয়ে দাও। তারপর সকালে উঠে খালি পেটে হালকা জল পান করার কথা বলেছি, তারপরেই তুমি এটা পান করো। যদি তোমার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে মিটে যাবে। যদি গ্যাস অম্বল, অ্যাসিডিটি, দেখো কোনো রোগ কিন্তু একদিনে হয় না, বারবার শুনে রাখো, বলে দিচ্ছি, কোনো রোগ একদিনে হয় না। এই যে কাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস ছিল, এই ইংরেজরা 200 বছর ভারতবর্ষে রাজত্ব করেছে। এই ইংরেজরা কিন্তু একদিনে আসেনি। তুমি যদি ভারতবর্ষের ইতিহাস দেখো তাহলে এই ইংরেজরা প্রথমে ব্যবসা করতে এসেছিল মুঘল সম্রাটের আমলে, শাহজাহান থেকে ঔরঙ্গজেবের সময়ে ব্যবসা করার জন্য আসে তারা। এবং পলাশির যুদ্ধে 1757 সালে পলাশির যুদ্ধে তারা হারিয়ে, নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে পূর্ণরূপে তারা ব্যবসা করতে শুরু করে এই দেশে মির্জাফরিকতায়, এবং তার মীর কাসিমকে সঙ্গে নিয়ে এই কাজ করেছিল। তাহলে ভালো করে ভেবে দেখো,
এই ইংরেজরা যেমন একদিনে 200 বছর শাসন ক্ষমতা পায়নি, আস্তে আস্তে ঢুকেছে আমাদের ভারতবর্ষে, ঠিক তোমার শরীরের মধ্যেও আস্তে আস্তে রোগ এন্ট্রি করবে। তুমি যদি সচেতন না হও তাহলে তোমাকে আস্তে আস্তে পঙ্গু করে দেবে। আর একটা রোগ যখন তোমার শরীরে আসতে শুরু করবে, জেনে রেখো ধীরে ধীরে তারও অনেক বন্ধু বান্ধব আছে, ডেকে নিয়ে আসবে। তোমাদের যেমন অনেক বন্ধু থাকে, 2-4টে বন্ধু থাকে, এই সমস্ত রোগেরও বন্ধু আছে। যখন তুমি মোটা হতে শুরু করবে তখন তোমার কোলেস্ট্রল বাড়তে শুরু করবে, তখন তোমার কিডনির সমস্যা হতে শুরু করবে, তখন তোমার গল ব্লাডারের স্টোন হতে শুরু করবে, তখন তোমার থাইরয়েডের সমস্যা হতে শুরু করবে। তাহলে জেনে রেখো একটা রোগের কারণও তোমার শরীরের পক্ষে জানলেবা হতে পারে। সেই জন্য সচেতন থাকো, জিনিসগুলো জেনে রাখো, আশা করছি তোমাদের ভালো হবে। তো চলো, গ্যাসের সমস্যার জন্য আমি কয়েকটা পশ্চার আমি তোমাদের দেখাচ্ছি, একটুখানি দেখে নাও। তাহলে গ্যাসের জন্য বললাম অ্যালোভেরা খাও, গ্যাসের জন্য বললাম আমলকি, হরিতকি, বহেরা পান করো, গ্যাসের জন্য জল ঠিকঠাকভাবে খাও, খাবার চিবিয়ে খাও, জোয়ান খাও। এইগুলো করলেই তোমার গ্যাস সেরে যাবে। কোনো ডাক্তারখানায় তোমার যাওয়ার দরকার নেই, 1 টাকা খরচ করার দরকার নেই। শুধু এইগুলো সচেতনভাবে যদি করো তাহলেই তোমার রোগ সারতে বাধ্য। আর যে কেউ গ্যারেন্টি দেয় না, ওয়ারেন্টি দেয় না, গ্যারেন্টি তো দূরে থাক, আমি গ্যারেন্টি দিয়ে যাচ্ছি। কারণ আজ পর্যন্ত আমার কোনোদিন গ্যাসের সমস্যা হয়নি, আজ পর্যন্ত আমাকে কোনোদিন ডাক্তারখানা যেতে হয়নি। যেতে হবে না সেটা আলাদা ব্যাপার, যেতে হয়নি। তো আমিও চাইবো তোমাদেরকেও যেন যেতে না হয়, তার জন্য কিছু নিয়মকানুন। চলো, গ্যাসের সমস্যার জন্য প্রথম যে পশ্চারটা আমি দেখাচ্ছি তার নাম হচ্ছে পবন মুক্তাসন। পবন মুক্তাসন কেন নাম হয়েছে? আমাদের পেটের ভিতর যে পবন অর্থাৎ বায়ু জড়িত আছে সেইটাকে বের করে দেওয়া, রিলিজ করে দেওয়া, একে বলে পবন মুক্তাসন। দেখো, এটা 1 পা দিয়েও করা যেতে পারে, 2 পা দিয়েও করা যেতে পারে। প্রথমে দেখো 1 পা দিয়ে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 1 পা দিয়ে পশ্চাৎ পবন মুক্তাসন। এরকম ভাবে 2 পা দিয়ে করা যায়। এবং যদি তুমি দেখবে এইভাবেই নড়াতে আরম্ভ করো, তোমার পেটের ভিতরের গ্যাস আমনামনি রিলিজ হতে শুরু করেছে। পবন মুক্ত করে দেয় যে আসন, তাকে পবন মুক্তাসন বলা হয়। এটার নাম হচ্ছে পবন মুক্তাসন। দ্বিতীয় হচ্ছে নৌকাসন। স্যার একটু সরবেন, নাহলে পাটা আমার খারাপ লাগছে। এটার নাম হচ্ছে নৌকাসন। দেখে মনে হচ্ছে এটা আবার কীরকম, যখন করবে তখন দেখবে পুরো বডি কাঁপবে। এটার নাম কি বললাম? নৌকাসন। এরপর চলে যায় উত্থান পাদাসন। পাদ সংস্কৃতে পাদ মানে হচ্ছে পা, উত্থান মানে হচ্ছে তোলা। তো চলো, উত্থান পাদাসন। যাদের যাদের গ্যাসের সমস্যা আছে ততটুকু তুলবো যাতে আমি আমার চোখ দিয়ে পাকে দেখতে না পাই। মিনিমাম 1 হাত, এর বেশি তুলবো না, মিনিমাম 1 হাত তুলবো। এই আসনটার নাম কি বললাম? উত্থান পাদাসন। মনে থাকবে, উত্থান পাদাসন। এরপর পাদাঙ্গুষ্ঠ নাসাস্পর্শাসন। পাদাঙ্গুষ্ঠ মানে হচ্ছে পায়ের আঙুল, নাসাস্পর্শাসন মানে হচ্ছে নাকে স্পর্শ করানো। পাদাঙ্গুষ্ঠ এটা 2 পা দিয়ে করা যায়। তাহলে দেখো, যাদের যাদের গ্যাসের সমস্যা আছে তাদের জন্য এই কয়েকটা পশ্চার আমি তোমাদের দেখালাম, যেগুলো করলে তোমার রোগ সারবে। ঠিক আছে? কারোর গ্যাসের সমস্যা সংক্রান্ত কোনো সমস্যা আছে একটুখানি বলতে পারো, একদম কোনো রকম লজ্জা নেই। কারণ রোগ, আমি বারবার বলছি, লজ্জা করলে রোগ সারবে না কিন্তু। এরপর আমাদের আর এক শিক্ষক মহাশয় আমাদের জানতে চেয়েছে যে স্পন্ডেলাইসিস, ডাক্তার তাকে বলেই দিয়েছে, ওনাকে বলেছে যে প্রথম ধাপ। তো চলো, আজকে স্পন্ডেলাইসিসের সমস্যা এবং কোমরের সমস্যার জন্য কিছু পশ্চার আমরা দেখে নেব, যেগুলো করলে আমাদের কোমর থেকে আরম্ভ করে, আমাদের মেরুদণ্ড থেকে আরম্ভ করে, ঘাড়ের সমস্যা থেকে আরম্ভ করে বাঁচা যাবে। দেখো, আমাদের শরীরে এই যে মেরুদণ্ড যেটাকে আমরা বলি, 33 জোড়া ভাটিকা আছে এর মধ্যে। 33 জোড়া আমাদের ঘাড় থেকে শুরু হয়েছে, একদম এই কোমর পর্যন্ত চলে গেছে লম্বা হয়ে।
এর যে স্পেস আছে কোনো কারণে যদি সেই পেস কমে যায় তাহলে আমাদের এই সমস্যায় পড়তে হয়। যারা যারা বাইক চালাচ্ছি, যে সমস্ত শিক্ষক মহাশয়রাও বাইক চালিয়ে স্কুলে আসছি, তাদের ক্ষেত্রে এই যে পশ্চারগুলো দেখাবো সেগুলো অবশ্যই করা দরকার, নইলে একটা বয়সের পর গিয়ে তাকে সমস্যায় পড়তেই হবে। সেই জন্য তোমাদেরকেও অ্যালার্ট করে দিচ্ছি এখন থেকে। দেখো, ঘরে আগুন লেগে গেলে তখন আর জল খোঁজাখুঁজি করে লাভ নেই, আগে থেকে জলের ব্যবস্থা করে রাখতে হয়। তোমাদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তার জন্য এই পশ্চারগুলো দেখাচ্ছি। দেখো, স্পন্ডেলাইসিসের সমস্যার জন্য আমি আগেও বলে গেছি, আরও একবার বলে দিই। স্পন্ডেলাইসিসের পর আমি যাব কোমরে, আগে স্পন্ডেলাইসিসগুলো দেখে নিই। চলো, প্রত্যেকের নিজের নিজের ঘাটটা আস্তে আস্তে ধীরে ধীরে বাঁ দিক থেকে ডান দিকে, আবার ডান দিক থেকে বাঁ দিকে, ক্লক অনুযায়ী এবং অ্যান্টি ক্লক অনুযায়ী। এই যে এরকম নয় কিন্তু একবার জোরে এরকম করে কেউ দেখছে ওখানে পিছনে করছে, এরকম নয় কিন্তু। এই ঠিকঠাক মেনটেন্স করে না করলে কিন্তু দেখা যাবে যে ঘাড়ে লেগে যাবে, পরদিন বলবে যে স্যার কী এমন, স্যার এসে এমন দেখিয়ে গেল যে আমার ঘাড়ে লেগে গেল। এই জন্য পশ্চারগুলো ঠিকঠাকভাবে জেনে নাও, ধীরে ধীরে বলেছি, আস্তে আস্তে। প্রথমে বাঁ দিক থেকে ডান দিকে, এরপর ডান দিক থেকে বাঁ দিকে, এইভাবে প্রথম পশ্চার। দ্বিতীয় পশ্চার, নিজের নিজের হাতটা কানের পাশে রাখবো, হাত দিয়ে কানকে ঠেলবো, আর এই মাথা দিয়ে হাতকে ঠেলবো। কেউ কারো জায়গা থেকে সরবে না, একটা হালকা কম্পন হবে। আবার বলে দিচ্ছি, হাত দিয়ে মাথাকে ঠেলবো, মাথা দিয়ে হাতকে ঠেলবো, কেউ কারো জায়গা থেকে। এই হাতটা থাকবে প্যারালাল, এই হাতটা প্যারালাল, এই রকম নয় কিন্তু, এই রকম নয় কিন্তু, প্যারালাল। দেখো ভালো করে দেখে নাও, প্যারালাল থাকবে। এবং হালকা অন্তত 10 সেকেন্ড করার চেষ্টা করব। ঠিক অপোজিট দিক থেকেও আমরা করার চেষ্টা করব, ঠিক একই রকম প্যারালাল থাকবে কিন্তু। হাত দিয়ে মাথাকে ঠেলবো, মাথা দিয়ে হাতকে ঠেলবো, কেউ কারোর জায়গা থেকে হবে না, হালকা একটু কম্পন হবে। নেক্সট পোস্টার, দেখো হাত দুটোকে ক্লক করব, ক্লক করে মাথায় দেবো, হাত দিয়ে মাথাকে ঠেলবো, মাথা দিয়ে হাতকে ঠেলবো, কেউ কারো জায়গা থেকে সরবে না কিন্তু। নেক্সট, এই হাতটাকে অপোজিট দিকে নিয়ে যাব, পিছন দিকে, হাত দিয়ে মাথা, মাথা দিয়ে হাত। আরাম লাগছে একটু? চলো নেক্সট পশ্চার, হাত দিয়ে দেখি ইয়ে করুন, হাত দিয়ে থুতুনিতে সবাই হাত দাও, হালকা করে, জোরে নয় কিন্তু, হালকা করে আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে তুলবো, যতটা তোমার ঘাড় সহ্য করতে পারে, হালকা করে। ডাক্তারখানায় গেলেও তোমাকে এই পশ্চারই দেখাবে। এবার দেখো, হাতটা মাথায় নিয়ে যাব, হালকা করে মাথা দিয়ে নিচের দিকে ঠেলবো। এরপর দেখো, ঘাড়টাকে হালকা করে নিজের বাম দিকে নিয়ে যাব, এরপর আবার হালকা করে ডান দিকে নিয়ে যাব। এই যে পশ্চারগুলো আমি তোমাদের এখন দেখালাম, এইগুলো স্পন্ডেলাইসিসের সমস্যার জন্য। এবার দেখো, কোমরের সমস্যার জন্য কোন কোন পশ্চারগুলো আছে। তাহলে যদি তোমার বাড়িতে কেউ স্পন্ডেলাইসিস, দেখবে ভালো করে, কারো স্পন্ডেলাইসিস হলে একদম ফিক্সড করে দেয়, দেখেছো? ঘাড় নড়াচড়া পুরো বন্ধ করে দেয়, পুরো ফিক্সড। কেন করে এগুলো জানো? কেন তার ঘাড় নড়ানো বন্ধ করে দেয়? যেহেতু বারবার বললাম যে আমাদের দুটো ভার্টিকাল মাঝখানে পেশ যদি কমে যায় তখন যন্ত্রণা আরম্ভ হয়। যদি কোনো প্লেট সরে যায় তাহলে তাকে অপারেশন পর্যন্ত করতে হয়। কোনো ভার্টিকা যদি সরে যায় তাহলে তাকে অপারেশন পর্যন্ত করতে হয়। তো চলো আমরা কোমরের ব্যায়াম সম্বন্ধে জেনে নিই। প্রথমে বলে নিই, যদি জয়েন্ট পেন যার যার হচ্ছে, শরীরের যন্ত্রণা যার যার হচ্ছে, আয়ুর্বেদ শাস্ত্রে বলা হচ্ছে কোনো টক জাতীয় জিনিস খাবে না।
আবার বলছি, জয়েন্ট পেইন্টের যার যার সমস্যা হচ্ছে, হাঁটুতে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা, কোনো রকম টক জাতীয় জিনিস খাবে না। তাতে লেবু হতে পারে, কামরাঙা হতে পারে, ভাতের জন্য যে টক রান্না করা হয় তা হতে পারে, কোনো টক, তেঁতুল হতে পারে, কোনো টক খাবে না। আর যদি তুমি টক খাও, তোমার বেদনা সারা জীবন সারবেও না। একদম আয়ুর্বেদ শাস্ত্রে স্পষ্ট এই কথা বলা হয়েছে। সেই জন্য টক জাতীয় জিনিস একদম ত্যাগ করতে হবে যদি আমাকে জয়েন্ট পেইন কমাতে হয়। তাহলে চলো, আচ্ছা তোমাদের কথাই শুনি। তোমরা যখন আমার কথা শুনবে না, তাহলে তোমরাই বলো, শুনি কি বলছো। কই কে কি বলবে একটু দাঁড়াও তো দেখে, এদিকে কে কি বলবে দাঁড়াও। অনেকক্ষণ ধরে তোমরা মনে হচ্ছে কিছু একটা বলবে। নাও বলো, কে কি বলবে বলো। এখন চুপ, কেউ কিছু আর বলবে না। মুশকিলটা হচ্ছে এই জায়গায়, বললে কিছু শুনবো না, শুনলে কিছু বলবো না। যদি কিছু বলার থাকে তাহলে বলো, আমি শুনে নিচ্ছি। তোমাদের কিছু যদি আমাকে জানানোর থাকে বলো, আমি জেনে নিচ্ছি। নইলে যদি না জানো তাহলে জেনে নাও, নিজেদের মধ্যে কথা বলো না। আবার বলছি, তোমার সঙ্গে আমার দেখা কিন্তু বারবার হবে না, প্রত্যেক দিন হবে। দেখো, কোমরের সমস্যা, জয়েন্ট পেইন্টের খুব মূল্যবান একটা কথা বললাম, টক জাতীয় কোনো জিনিস খাবে না। বাড়িতে যদি কারোর যন্ত্রণা হচ্ছে, কার কার আছে যে কোমরের যন্ত্রণা হয়, হাঁটুর যন্ত্রণা হয়, কে আছো এমন বাড়িতে? কার কার বাড়িতে আছে? ভালো করে দেখো কত হাত উঠছে, প্রত্যেকের বাড়িতে। আচ্ছা হাত নামাও। মানে প্রত্যেকের বাড়িতে এই সমস্যায় ভুগছে জয়েন্ট পেইন্টের। বারবার বলে দিচ্ছি, মা বাবা জেঠা জেঠি যার হবে, টক খেতে নিষেধ করে দেবে আজ থেকেই। টক খেলে কোনো রকম যন্ত্রণা কমবে না। তো চলো, কোমরের সমস্যা কীভাবে মেটানো যায় তার কয়েকটা পশ্চার বলে দিই। যখন তোমার কোমরের সমস্যা হবে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করবে না, সামনের দিকে ঝোঁকা কাজ করবে না। সামনের দিকে ঝোঁকার পরিবর্তে আমাদের ব্যাকওয়ার্ড বেন্ডিংয়ে কাজ করবে। ব্যাকওয়ার্ড বেন্ডিং মানে হচ্ছে পিছন দিকে ঝোঁকা। দেখো, তোমার কোমরে লেগে গেছে, এবার ধরো তোমার কোমরে লেগে গেছে, এবার ধরো তুমি সামনের দিকে জোর বালতি নিয়ে তুলছো, তোমার কোমরে লেগে যাওয়ার আশঙ্কা আরো বেশি হবে। সেই জন্য বলা হচ্ছে, যদি তোমার কোমরে ঘাড়ে লেগে যায়, ফরওয়ার্ড বেন্ডিং মানে সামনের দিকে ঝোঁকার কাজ বন্ধ করবে। কি করতে হবে? তখন বলা হচ্ছে ব্যাকওয়ার্ড বেন্ডিং, অর্থাৎ পিছনে ঝোঁকার কাজ করতে হবে। তাহলে কি কি পিছনে ঝোঁকার কাজ করব? চলো, প্রথম যে পশ্চারটা আমরা করব সেটা হচ্ছে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনের দুটো স্টেপ আছে। দেখো, ভুজং শব্দের অর্থ হচ্ছে সর্প, একে সর্পাসনও বলা হয়। দেখো, হাত দুটো দুই পাশে থাকবে, ধীরে ধীরে এতটা উঠবে, প্রথম পশ্চার। এটার নাম কি বললাম? ভুজঙ্গাসন। কোমরে ঘাড়ের সমস্যা মেটানোর জন্য অব্যর্থ ওষুধ। চলো, সেকেন্ড পজিশন, হাত দুটোকে বুকের কাছে রাখবো, ধীরে 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 উপরের দিকে তুলবো, আবার নিচে নামবো, অন্তত 8 থেকে 10 বার অভ্যাস করব, উপরের দিকে উঠবো। এই পশ্চারটার নাম কি বললাম? ভুজঙ্গাসন। চলো নেক্সট ব্যাকওয়ার্ড পশ্চার যাই, অর্ধ চন্দ্রাসন। আধখানা চাঁদের মতো আসন, অর্ধ চন্দ্রাসন। দেখো, অর্ধ চন্দ্রাসন, আধখানা চাঁদের মতো। দেখো, আস্তে আস্তে ধীরে ধীরে পিছনের দিকে যাও, আস্তে আস্তে ধীরে ধীরে পিছনের দিকে যাও, যতটা পারবো। আমি যতটা করছি তার মানে তোমাকে করতে হবে তার কোনো মানে নেই। তুমি যতটা পারবে এই পশ্চারে অন্তত 5 থেকে 7 সেকেন্ড থাকার চেষ্টা করবে। ভালো করে দেখো, এই যে আমি বেঁকছি, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড মানে পিছন দিকে যাওয়া, ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিকে আসা। ব্যাকওয়ার্ড পশ্চার, তোমার যখন কোনো কোমরে যন্ত্রণা হোক, ঘাড়ে যন্ত্রণা হোক, ফরওয়ার্ড পশ্চার বাদ দিয়ে তখন ব্যাকওয়ার্ড পশ্চারের কথা বলা হয়। চলো আরেকবার দেখিয়ে দিই, অর্ধ চন্দ্রাসন। এরপর দেখো উষ্ট্রাসন।
প্রত্যেকটা কিন্তু ব্যাকওয়ার্ড পশ্চার। কোমরের জন্য এবার আমি দেখাচ্ছি চাক্কি পেশা। এটাও কোমরের জন্য খুব ভালো। যাদের মা বাবা বয়স্ক দাদু দিদা সমস্যা হয়েছে, এখন বয়স বেশি হলে তো করতে পারবে না, তোমরা অবশ্যই করতে পারবে। মাদেরকে গিয়ে দেখিয়ে দেবে, না পারলে আমাদের ইউটিউব চ্যানেলে আছে, গিয়ে একবার আরেকবার দেখে নেবে। দেখো ভারে ভারে আর ধীরে ধীরে আস্তে আস্তে একে বলা হয় চাক্কি পেশা। ধীরে ধীরে সামনের দিকে যাব, ধীরে ধীরে পিছনের দিকে আসবো। ঠিক যেমন বাঁ থেকে ডান থেকে বাঁয়ে করছিলাম, এবার বাঁ থেকে ডাইনের দিকে যাব। এটা হচ্ছে কোমরের জন্য। এবং দেখো এরপর মর্কট আসন নামক একটা আসন দেখাচ্ছি, যে আসনটা আজকে খেলোয়াড় থেকে অ্যাক্টর থেকে সবাই অন্তত করেই। ক্রিকেটার থেকে আরম্ভ করে ফুটবলার থেকে আরম্ভ করে অবশ্যই করে, এবং তোমরাও করবে। দেখো মর্কট আসনে 3টে পোজ আছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথমটা হচ্ছে পা দুটোকে একদম পাছার মধ্যে আটকে দিয়ে ধীরে ধীরে পাটা যেদিকে যাবে মাথা তার বিপরীতে আসবে। এটার নাম কি বললাম? মর্কট আসন। পা যেদিকে যাবে মাথা তার বিপরীতে, পা যেদিকে যাবে মাথা তার বিপরীতে। এবার পাটাকে একটু ফাঁক করে নিয়ে অসাধারণ কোমরে আরাম করবে। তুমি আজকে বাড়িতে গিয়ে করে দেখবে। পা যেদিকে যাবে মাথা তার বিপরীতে। এবং আর একটা পশ্চার হয় পুরো পাটাকে উল্টো দিকে দেওয়া, পুরো পাটাকে উল্টো দিকে দেওয়া, এরকম এদিকে করা যায়। তো আমি তোমাদের যে পশ্চারগুলো দেখালাম সেগুলো হচ্ছে স্পন্ডেলাইটিস প্লাস কোমরের যদি কারোর সমস্যা হয় তাহলে এই পশ্চারগুলো তোমরা করবে। এর সঙ্গে আমরা আস্তে আস্তে অনুষ্ঠান শেষের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। আর কয়েকটা জিনিস যেটা মূল্যবান জিনিস শিখে নেব, যে প্রাণায়াম। প্রাণায়াম ছাড়া আমরা সুস্থ থাকতে পারবো না। এগুলো তো আমরা কিছু ফিজিক্যাল এক্সারসাইজ দেখাচ্ছিলাম, এক একটা রোগ ভিত্তিক। সুগার অনুসারে আমরা কি করব, গ্যাসের সমস্যা হচ্ছে কি করব, স্পন্ডেলাইটিসের জন্য আমরা কি করব, কোমরের সমস্যার জন্য আমরা কি করব। এবার দেখো আমি তোমাদের কিছু প্রাণায়াম দেখিয়ে দিচ্ছি, তোমরাও আমার সঙ্গে এখানে অভ্যাস করে আজকে বাড়িতে যাবে। ঠিক আছে? সবাই রেডি? সবাই আমরা একসাথে করব। যখন তোমরা বাড়িতে বসবে, এই যে পশ্চারটাতে আমি বসে আছি, রিল্যাক্স একদম আরাম আসন। যদি তোমাদের পদ্মাসনে বসতে বাড়িতে অসুবিধা হয় তাহলে রিল্যাক্সে বসবে, মেরুদণ্ড সোজা করে বসবে। আজকে সবার মেরুদণ্ড বেঁকে গেছে, কারণ মেরুদণ্ড আমি সোজা দেখি না। সেই জন্য আজকে যে কোমরের সমস্যা হচ্ছে, ঘাড়ের সমস্যা হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে আমরা বসতেই জানি না, আমরা শুতে জানি না, আমরা শুয়ে উঠতে কিভাবে হয় জানি না, কারণ শেখায় না তো এগুলো কেউ। আমি তোমাদের শেখাচ্ছি। দেখো এই যে ভাই, এই যে আমার ভাই হচ্ছে, আমার পাশের গ্রামে বাড়ি, তোমাদের হয়তো স্যার, কিন্তু এই স্যার আমার ভাই হচ্ছে। তো অনেকেই ভাবছে যে আবার কী বলবো, যাই হোক, ভাইয়ের বাড়ি উৎপুর, আমার বাড়ি বড়ডিহি, পাশাপাশি। তো আমার সম্পর্কে ভাই হচ্ছে। তো এই যে ভাই বললো যে আমার স্পন্ডেলাইটিসের সমস্যা হচ্ছে। দেখো কেন স্পন্ডেলাইটিস হয়, এর একটা কারণ দেখছি আমাদের বসা বা শোয়ার জন্য। দেখো আমরা বাড়িতে গিয়ে কী করে টিভি দেখি, দেখো আজকে প্রত্যেকটা স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে টিভি দেখছি। এখন তুমি আস্তে আস্তে হাসি নয়, দেখো তুমি যখন এই রকম করে দেখছো তখন তোমার এই যে মেরুদণ্ডটার পশ্চারটা দেখো বেঁকে গেছে, গেছে কি যায়নি? তাহলে তোমার ঘাড়ের সমস্যা হবে কি হবে না? বুঝতে পারছো? আমাদের বসার সমস্যার জন্য, আমাদের শোয়ার সমস্যার জন্য, শুয়ে ওঠার সমস্যার জন্য কি করে হয় দেখো। এবার আমরা শুতেও ঠিকঠাক জানি না, শুয়ে উঠতে কীভাবে তাও জানি না। দেখো আমরা শুয়ে উঠে কী করে এরকম করি, তাই তো?
কে কে এরকম করে ওঠো, একটু হাত তোলো তো। এইবার বলি, এইভাবে যদি তুমি ওঠো তাহলে তোমার যে সমস্যাটা হবে, দেখো তোমার হয়তো হবে না, কিন্তু বয়স একটু বেশি হলে যেটা হবে, তুমি যখন এইভাবে সকালে হেঁচকা টান মেরে উঠছো, হয় তোমার ঘাড়ে বেদনা করবে, নইলে কোমরে লাগবে। এবার যদি আমি উঠি, ওঠার পর উঠার ঠিকঠাক নিয়মটা দেখো, তুমি আস্তে আস্তে ঘুরে যাও। সারা জীবনে তোমার কোনোদিন ওঠার সমস্যার জন্য ঘাড়ে লাগবে। আবার দেখিয়ে দিচ্ছি, তুমি যদি যখন হেঁচকা টান মেরে উঠছো, তখন হয় তোমার কোমরে লাগার চান্স আছে, নইলে ঘাড়ে লাগার চান্স আছে। কিন্তু তুমি হয় বাম দিকে কিংবা ডান দিকে আস্তে আস্তে ধীরে ধীরে উঠছো, তোমার কোনোদিন ঘাড়ে লাগবে, কোনোদিন ঘাড়ে লাগবে না। তাই চলো এবার আমি কতগুলো প্রাণায়াম দেখাবো। যদি আমাদের সুস্থ থাকতে হয় তাহলে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোকে ঠিক রাখতে হবে। বর্তমান যুগে এই ভাষাগুলো বললে তোমরা বুঝতে ভালো পারবে, কারণ সবাই কম্পিউটার নিশ্চয়ই জানো। যদি হার্ডওয়্যার ঠিক থাকে, যদি ভিতরে সফটওয়্যার ঠিক না থাকে, তাহলে যেমন চলবে না। আমাদের হার্ডওয়্যার তো ঠিক আছে, কিন্তু সফটওয়্যার অনেকেরই ঠিক নেই। এই জন্য বললাম, দেখো কার কার মন খুব চঞ্চল, যে হাত তুলবে না তার মানে তার মন কিন্তু চঞ্চল নয়। কার কার হাত চঞ্চল, এই পাড়ার দেখি চঞ্চল নয় মনে হচ্ছে। চলো হাত নাও। গীতাতে বলছে, শ্রীকৃষ্ণ বলছে অর্জুনকে, অর্জুন বলছে যে দেখো চঞ্চল আমি মনকে কিভাবে কন্ট্রোল করবো। তখন বলছে চঞ্চলং হি মন, গীতার অভ্যাস যোগে এই শ্লোক বলছে, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি বলবদ্দৃঢ়ম তেষাং নিগ্রহং মন্যে বায়ুদেব সুদুষ্করম। বলছে মন হচ্ছে বাতাসের থেকেও চঞ্চল। একটা ঘরে বাতাসকে রেখে দিলে সেই বাতাসটা ঘরের মধ্যে থাকে, কিন্তু তোমাকে যদি ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হয়, তোমার মনটা ঘরের মধ্যে থাকে। তখন মধুসূদন বলছেন অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহং চলং অভ্যাসেন তো কন্তে বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্থাৎ অভ্যাস এবং বৈরাগ্য এই দুটোর দ্বারা মনকে স্থির করা যায়। পড়তে ভালো লাগছে না, তবুও পড়তে বসো। সন্ধ্যাবেলায় অভ্যাস, কারণ এই করোনার সময় থেকে অভ্যাস একদম চলে গেছে আমাদের। সন্ধ্যাবেলায় পড়াশোনা করার অভ্যাসটাই চলে গেছে। তাই চলো মনকে স্থির করার জন্য চলো প্রাণায়াম শিখবো আমরা। এটা প্রথম প্রাণায়াম। চলো অনুলোম বিলোম, কপালভাতি, ভ্রামরী, উজ্জায়ী, এই চারটে প্রাণায়াম খুব ছোট, 5 মিনিটের মধ্যে আমি শেষ করবো তোমাদের এই অনুষ্ঠান। চলো প্রথম দেখো ভস্ত্রিকা, নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া। অক্সিজেন লেভেল আমাদের শরীরে যত বাড়বে, তোমার শরীর তত প্রোডাক্টিভ হবে। যার শরীরে যত অক্সিজেন লেভেল কম, তার শরীর তত মাত্র স্লথ গতিতে এগিয়ে যাবে। তাই চলো ধীরে ধীরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো, লম্বা করে করো করো। এই প্রাণায়ামটার নাম হচ্ছে ভস্ত্রিকা, মনে থাকবে। প্রাণায়াম যখন করবে, দেখো এখানে তো অনেক ছেলে মেয়ে আছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি আছে। বাড়িতে যখন প্রাণায়াম ব্যায়াম করবে, খোলা জায়গাতে করবে, বদ্ধ জায়গাতে ব্যায়াম প্রাণায়াম করবে না। খোলা জায়গাতে, ছাদে করতে পারো, মাঠে গিয়ে করতে পারো। তবে বর্ষাকালে এখন বৃষ্টির সম্ভাবনা বেশি, মাঠে সাপ টাপের ব্যাপার থাকতে পারে। বারান্দায় গিয়ে খোলা জায়গাতে করো। তাহলে প্রথম হচ্ছে কি দেখালাম তোমাদের, ভস্ত্রিকা। এরপর দেখাবো অনুলোম বিলোম। অনুলোম মানে নেওয়া, বিলোম মানে ছাড়া। তুমি যত শ্বাস কন্ট্রোল করতে শুরু করবে, তোমার মাইন্ডও কন্ট্রোল হতে শুরু করবে। মন যদি কন্ট্রোল হয়ে যায়, তুমি এই মানে গোটা দেশের কি গোটা পৃথিবীর রাজা হয়ে যাবে। মনকে যে কন্ট্রোল করতে পেরেছে, সেই মন যদি কারোর চাকর হয়ে যায়, জেনে রেখো তুমি যা চাইছো তাই পাবে। আর যদি তুমি মনের চাকর হয়ে যাও, তাহলে জেনে রাখো তোমাকে শেষ করে দেবে। কথাটা হয়তো বুঝতে পারছো না, টাইম কম, বোঝানোর টাইম কম। চলো তোমাদের স্কুলে সংস্কৃত আছে তো, না সংস্কৃত নেই? আছে তো সংস্কৃত? চলো চলো আস্তে আস্তে চলো। অনুলোম বিলোম, সবাই নিজের নিজের ডান হাত, নিজের ডান হাত। আমি তোমাদের উল্টো দিকে বসে আছি। নিজের ডান হাত, ডান দিকে ছিদ্র বন্ধ করো। আস্তে আস্তে ধীরে ধীরে বাঁ দিক থেকে নিঃশ্বাস নাও। নিজেদের বাঁ দিক থেকে নিঃশ্বাস নাও। আমি বোঝানোর জন্য হাতটা তুলছি, তোমরা হাত তুলো।
নাও, বাঁ দিক ব্লক করো, ডান দিকে নিঃশ্বাস ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আবার নাও, ডান দিক ব্লক করে বাঁ দিক খুলে দাও, বাঁ দিকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আবার নাও। এবারে নেওয়া ছাড়া, নেওয়া ছাড়া, নেওয়া ছাড়া, এই চলতে থাকবে। প্রথমে শুরু হবে কোনটা দিয়ে? নিজের নিজের বাঁ দিক দিয়ে শুরু হবে, মনে থাকবে? মনে না থাকলে আবার দেখে নেবে। তাহলে এইটার নাম কি বললাম? অনুলোম বিলোম। এরপর চলো কপালভাতি, শ্বাস সেকেন্ডে একবার করে স্ট্রোক দিয়ে বের করা। দেখতে পাচ্ছ? একদিনে সব কিছু হবে না, ধীরে ধীরে হবে। আমারও একদিনে হয়নি, একদিনে সব কিছু সম্ভব না। তাহলে স্ট্রোক দিয়ে নিঃশ্বাস বের করলাম। আমি তোমাদের থাইরয়েডের সমস্যার কথা বললাম না, যদিও গলায় আমাদের একটা গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থি। এখান থেকে যে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়, এর পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে হাইপারথাইরয়েডিজম হয়, আর যদি কম হয়ে যায় তাহলে হাইপোথাইরয়েডিজম হয়। তো এর জন্য শরীর ফুলে যেতে পারে, চোখ মোটা হয়ে যেতে পারে, যাকে গয়টা রোগ বলা হয়। এই থাইরয়েডের সমস্যা কমানোর জন্য আমাদের চলো করব উজ্জায়ী প্রাণায়াম। চলো গলাটাকে টাইট করে হাওয়াটাকে আমরা ঢোকাবো। এরপর বাঁ দিক থেকে নিঃশ্বাস বের করবো। যদি আজকে টাইম খুব শর্ট, তবুও আমরা আরেকবার দেখে নাও ভালো করে। যে প্রাণায়ামটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে উজ্জায়ী প্রাণায়াম। উজ্জায়ী প্রাণায়ামে প্রধান কাজ হচ্ছে থাইরয়েড রোগ সারানো। থাইরয়েড কেন হয় বললাম, আমাদের গলায় একটা গ্রন্থি আছে, তার নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। সেখান থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। এর পরিমাণ বেশি হয়ে গেলে হাইপারথাইরয়েডিজম, কম হয়ে গেলে হাইপোথাইরয়েডিজম, যার জন্য শরীর ফুলে যেতে পারে, চোখ মোটা হয়ে যায়, যাকে গয়টার রোগ বলে। তো এটা সারানোর জন্য আমরা যদি এই হরমোনটাকে যদি ব্যালেন্স করতে পারি তাহলে আমার থাইরয়েড হবে না। তো এর জন্য একটা প্রাণায়াম হচ্ছে এই উজ্জায়ী প্রাণায়াম। গলাটাকে টাইট করে হাওয়াটাকে ঢোকাতে হবে। গলাটাকে টাইট করে নিয়ে আগে নিঃশ্বাস বের করে দিয়ে গলাটাকে টাইট করে নিতে হবে। এরপর আস্তে আস্তে নিঃশ্বাস, গলাটাকে একটা শব্দ হবে, নিঃশ্বাসটা ঢোকাবো। অনেকে কাশি আসতে পারে, ভয়ের কোনো কারণ নেই। আবার একবার দেখাচ্ছি, গলাটাকে হাওয়াটাকে বের করে দিয়ে আগে গলাটাকে টাইট করে নেবো, তারপর নিঃশ্বাসটা নেবো। এরপর ডান দিকে ছিদ্র বন্ধ করে বাঁ দিক থেকে নিঃশ্বাস বের করবো। লাস্ট প্রাণায়ামের নাম হচ্ছে ভ্রামরী প্রাণায়াম, অর্থাৎ ভ্রমরের মতো গুঞ্জন। মস্তিষ্ক ঠান্ডা রাখতে, আমাদেরকে উগ্রভাব কমাতে সাহায্য করে। ভ্রামরী মানে হচ্ছে ভ্রমরের মতো গুঞ্জন, তার থেকে নাম হচ্ছে ভ্রামরী প্রাণায়াম। কানটাকে বন্ধ করতে হবে, চোখটাকে বন্ধ করে তর্জনীটাকে কপালের মধ্যে রেখে যখন তুমি এটা করছো দেখো একটা ভাইব্রেশন হচ্ছে, ফলে ইনঅ্যাক্টিভ কোষগুলোকে আবার অ্যাক্টিভ করতে শুরু করবে। যাদের যাদের পড়ায় মন লাগছে না তাদের পড়ায় মন লাগবে, যাদের যাদের ঝগড়া করতে ইচ্ছা হয় ঝগড়া করতে ইচ্ছা করবে না, যাদের যাদের খারাপ কথা বলতে ইচ্ছা হয় খারাপ কথা বলতে ইচ্ছা করবে না। চলো কোনটা? ভ্রামরী প্রাণায়াম আরেকবার দেখে নাও ভালো করে। আমাদের শরীরে আমাদের যে হাতের আঙুল আছে তার 5টা আঙুলের 5টা নাম আছে, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের ফুটো দুটোকে বন্ধ করে এই 3টা আঙুলকে আমরা চোখে রাখবো, আর এই তর্জনী আঙুলটাকে কপালের মধ্যে রাখবো। এরপর আমরা ভ্রমরের মতো আগে হাওয়া নিয়ে নেবো, তারপর ভ্রমরের মতো করে মুখটা বন্ধ করে নাক দিয়ে ছাড়বো, করে একটা ছাড়বো, যেটা ভ্রমরের মতো শব্দ হবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি। অন্তত 5
থেকে 7 বার করবে। তুমি 1 সপ্তাহ করলেই বুঝতে পারবে তোমার মাইন্ড কতটা রিল্যাক্স হচ্ছে, তোমার কতটা ভালো লাগছে। চলো এবার সেই বৃহৎ অঙ্গ। হাইপার থাইরয়েডিজম নিয়ে এটা একবার আচ্ছা এটা আমি কাজটা করেছি গলা শক্ত করে চিকিৎসা করেছি এটা আমি বুঝতেছি আমি হাইপার থাইরয়েডিজম আগে নিঃশ্বাসটা বের করে নিলে বের করে নিলে মনটা গলাটাকে একটু হালকা টাইট হবে, টাইট করার পর শ্বাসটা পুরো শ্বাসটাকে বের করে দিয়ে গলাটাকে একটু টাইট হবে, টাইট করার পরে আবার হাওয়াটাকে ঢোকাবে। গলা থেকে ইয়েটা এখান থেকে সাউন্ডটা আমি আগে ছেড়ে দিচ্ছি, আগে ছেড়ে দিয়ে আগে পেটটাকে গলাটা একটু টাইট হয়ে গেল দিয়ে এবার হাওয়াটা চলো বৃহদারণ্যক উপনিষদের বাণী দিয়ে সবাই শেষ করবো। রেডি? সবাই আমার সঙ্গে সঙ্গে বলবে আসতো মা সদ্গময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর্মা অমৃতঙ্গময়া आवीर आवीर मयधि सर्वेषां मंगलं भूयात् सर्वे सन्तु निरामया मा कश्चित् दुःख भाग भवेत्। এখন এর অর্থটা শুনে নাও একটু। অসতো মা সদ্গময় মানে আমরা অসৎ পথ থেকে সৎ পথের দিকে যাব। তমসো মা জ্যোতির্গময়, তমস মানে হচ্ছে অন্ধকার, অন্ধকার থেকে আমরা আলোর পথের দিকে যাব। মৃত্যুর মা অমৃতঙ্গময়, আমরা মৃত্যুর পথ থেকে অমৃতের পথে যাব। সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সবার মঙ্গল হোক, এই জগতে যারা আছো সবার মঙ্গল হোক। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবে, কেউ যেন দুঃখ ভোগ না করো। ঠিক আছে? সবার মনে থাকবে, কেউ আমরা কারোর ক্ষতি চিন্তা করব না, মনে থাকবে। সবাই সবার ভালো চিন্তা করব, আর যদি তুমি সবার ভালো চিন্তা করো ঈশ্বর তোমার মঙ্গল করবেন, মনে থাকবে সবার। সবাই ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে?